ঘড়িতে টাইম তখন ঠিক বিকেল 4টে। তিনজনে বসে গল্প করছিল, মা, সাগর আর তুহিন। সাগরের বাড়ির বড় ছেলে আর তুহিন ছোট ছেলে। আগের স্টোরিটা যারা যারা শুনেছেন তারা অবশ্যই এ তিনজনকে চিনবেন। এ বাড়ির বড় ছেলের লাভ স্টোরিটা আগের ভিডিওটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে আমি শেয়ার করব এ বাড়ির ছোট ছেলের লাভ স্টোরিটা। এটা কিন্তু শুধুমাত্র লাভ স্টোরি না, বলা যায় রিয়েল লাভ স্টোরি। তিনজনে বসে যখন গল্প করছিল তখন মা তুহিনকে বলল, একটা সত্যি কথা বলতো, তোর লাইফে কি কেউ আছে? তুহিন একটু সময় চুপ করে থেকে মায়ের প্রশ্নের উত্তর দিল, না মা, কেউ নেই। মা তখন বলল, তাহলে কি আমি মেয়ে দেখব? কথাটা শুনে তুহিন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এসব তুমি কি বলছো? এখনও তো দাদার বিয়ে হয়নি। হ্যাঁ মানছি বৌদি ঠিকঠাক, কিন্তু এখনও তো বিয়ে হয়নি। আর তাছাড়া আমারও বিয়ে করতে কয়েক বছর তো দেরি হবে। এখন এসব কেন বলছো? মা আবার তুহিনকে বলল, তুহিন, আমি তো তোকে বিয়ে করার কথা বলিনি, আমি বলছি তোর কোনো মেয়ে পছন্দ আছে কি না। সাগরের এখান থেকে প্রায় 2.5 বছর আগে মেয়ে পছন্দ করা। প্রথমে তারা নিজেদেরকে চিনেছে জেনেছে, তারপরে কিন্তু বিয়ের মতো ডিসিশনে পৌঁছেছে। আর আমি তোমার বেলাতেও ঠিক সেটাই চাই। হুট করে কেউ একজন এ বাড়ির বউ হয়ে যাবে, সেটা হতে পারে না তুহিন। আমি একটা ভালো মেয়ে চাই। আমি কিন্তু চেহারার কথা বলছি না, আমি বলছি ভালো একটা মেয়ের কথা। এ যুগে ভালো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আর দূর থেকে কাউকেই চেনা যায় না। এজন্য বলছি, তোমার যদি কেউ থাকে তাহলে সেটা তো ভালো, আর যদি না থাকে তাহলে মেয়ে দেখি। আর না হয় তুমি নিজে পছন্দ করো, আমার কোনো প্রবলেম নেই। তবে আমি এটাই চাইবো যেন একটা ভালো মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসে। মা তুহিনকে ভালোভাবে বোঝানোর পর তুহিন একটা পর্যায়ে গিয়ে রাজি হয়ে যায়। তারপর সে মাকে বলে, ঠিক আছে, তুমি মেয়ে দেখো, তুমি যার সঙ্গে বলবে আমি তার সঙ্গেই কথা বলবো। কথাটা বলে তুহিন সেখান থেকে চলে যায়। মা একটু সময় চুপ করে বসেছিল, আর সেটা দেখে সাগর বলল, মা, কিছু কি ভাবছো? মা মাথাটা নাড়িয়ে বলল, হ্যাঁ সাগর, আমার মনে হলো ও কিছু একটা লুকিয়ে গেল। আমি জানি না ও কারোর সঙ্গে কথা বলে কি না, তবে মনে হলো কিছু একটা লোকালো। সাগর মাকে প্রশ্ন করলো, তোমার কি দেখে মনে হলো? মায়ের উত্তর ছিল, তুই হয়তো লক্ষ্য করিসনি, কিন্তু আমি করেছি। প্রথম আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম যে তোর লাইফে কি কেউ আছে, তখন ও একটু চুপ হয়ে যায়। তারপর ওর মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। অনেক সময় না, ভিতরের ভাবনা চিন্তাগুলো আমাদের মুখে প্রকাশ পায়। আবার হাসি দেখে অনেক সময় বোঝা যায় সেটা কষ্টের হাসি নাকি ভালো লাগার হাসি। আর ওকে দেখে মনে হচ্ছিল যে ওর কিছু একটা ভাবতে খুব ভালো লাগছিল। আমি জানি না আমি ঠিক না ভুল, তবে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। আমি সবসময় একটা জিনিসই চাই, যে তোরা ভালো থাক। একটু পরে তুহিন বেরোবে, তখন আমি আকাশকে ফোন করে এ বাড়িতে ডাকবো। আকাশ হয়তো কিছু জানলেও জানতে পারে। চলুন এবার আকাশের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আকাশ হলো তুহিনের স্কুল লাইফের ফ্রেন্ড। কলকাতায় তাদের পাশাপাশি বাড়ি ছিল। এখন যখন সাগর আর তুহিন অনেক বড় বিজনেসম্যান, তখন আকাশও তুহিনদের বোম্বে একটা কোম্পানিতে জব করে। আর সেই সূত্রে আকাশ বোম্বেতেই থাকে। যাই হোক, তুহিন বেরিয়ে যাওয়ার পরপরই মা আকাশকে ফোন করে বাড়িতে আসতে বলল। কিছুক্ষণ ধরে তারা দুজন গল্প করছিল। তারপর মা আকাশকে জিজ্ঞাসা করলো, আকাশ, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু? হ্যাঁ আন্টি, অবশ্যই, বলেন না কি কথা। আকাশ, তুহিন কি কাউকে পছন্দ করে? কারোর সঙ্গে কথা বলে? না আন্টি, আমার জানা মতে তো কারোর সঙ্গে কথা বলে না, কখনো শুনিনি। তখন মা আকাশকে সবটা খুলে বলল। তারপর আকাশ বলল, আন্টি, একদিন একটা মেয়েকে দেখে ওর খুব ভালো লেগেছিল। আমি গ্রান্টির সঙ্গে বলতে পারি মেয়েটাকেও মন থেকে খুব পছন্দ করেছিল, কিন্তু মেয়েটার সঙ্গে কখনো সে কোনো কথা বলেনি। আর এটা এখান থেকে 4-5 মাস আগের ঘটনা। মায়ের পর আকাশের কাছে পুরোটা জানতে চাইল। আকাশ বলছিল, তো চলুন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তুহিন একজন বিজনেসম্যান হওয়ার সঙ্গে সঙ্গে একজন সিঙ্গারও বটে। বিজনেসম্যান হওয়ার আগে গানটাকে সে পেশা হিসেবে গ্রহণ করলেও এখন সেটা তার শখে পরিবর্তন হয়েছে। দিনে তাদের কয়েক কোটি টাকা ইনকাম, আর তারপরেও সে মাঝে মধ্যে গান করে, তবে সেটা টাকার জন্য না, নিজের ভালো লাগার জন্য। আর চেহারার কথা যদি জিজ্ঞাসা করো, তাহলে যেমন হ্যান্ডসাম তেমন সুন্দর। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তার ফ্যানের সংখ্যাও অনেক। মেয়ে ফ্যানের সংখ্যা তুলনামূলকভাবে আরেকটু বেশি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল আকাশ। আকাশ একটা মেয়েকে পছন্দ করত, তার সঙ্গে কথাবার্তাও বলতো, কিন্তু তাকে কখনো প্রপোজ করেনি। এটাই ভেবেছিল যে তাকে প্রপোজ করবে তুহিনকে সঙ্গে এনে। আকাশ প্রথমে তুহিনকে এই সমস্ত কথা বললে তুহিন রাজি হয়নি, কিন্তু আকাশ বন্ধুত্বের দাবিতে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে তুহিনকে সেখানে নিয়ে যেতে বাধ্য হয়। যথারীতি তারা গন্তব্যেও চলে যায়। গাড়িটাকে একটা সাইড করে দাঁড় করায়। আকাশ অবশ্য প্রথমে গাড়ি থেকে নেমে যায়, তবে তুহিন গাড়ির ভিতরেই ছিল। গাড়ির সাইড দিয়ে একটা মেয়ে হেঁটে যায়। প্রথমে তুহিন মেয়েটাকে আর চোখে দেখলেও পরে তার ভালোভাবে দেখার ইচ্ছা হয়, তাই সে গাড়ি থেকে নেমে যায়।
মেয়েটা রাস্তার সাইডে হাতে কিছু বই নিয়ে দাঁড়িয়েছিল। তুহিন গাড়ি থেকে নেমে সানগ্লাসটা খুলে মেয়েটাকে বেশ ভালোভাবে দেখলো। আবার মনে মনে এটা ভাবলো, হতে পারে এটাই আকাশের গার্লফ্রেন্ড। কারণ আকাশের গার্লফ্রেন্ডেরও ওখানে এসে দাঁড়ানোর কথা ছিল, যেখানে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। তাই তুহিন তার চোখটা নামিয়ে নিয়ে আকাশকে গিয়ে বলল, খুব সুন্দর মেয়েটা, তোর চয়েস আছে, যে কেউ পছন্দ করবে। আকাশ তখন তুহিনের দিকে তাকিয়ে বলল, কে? তুহিন মেয়েটাকে দেখিয়ে বলল, তোর গার্লফ্রেন্ড, ওখানেই তো দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে আছে। আকাশ মেয়েটাকে দেখে বলল, হ্যাঁ মেয়েটা অনেক সুন্দর, কিন্তু ও আমার গার্লফ্রেন্ড না। আকাশের কথাটা শুনে তুহিন আবারও মেয়েটার দিকে তাকালো, তারপর সাইড থেকে বলে উঠল, খোঁজ নে। তুহিন, কী খোঁজ নেওয়ার কথা বলছিস? তুহিন আকাশের দিকে তাকিয়ে বলল, মেয়েটার সম্পর্কে খোঁজ নে, প্রয়োজন হয় সিক্রেট সিকিউরিটি লাগিয়ে দে, তারপরেও আমি 1 সপ্তাহের ভিতরে মেয়েটার খোঁজ চাই। তুহিনের কথা শেষ হতে না হতেই আকাশ মেয়েটার একটু ভিডিও করে নেয়, আর ঠিক ততক্ষণে আকাশের পছন্দের মেয়েটাও সেখানে চলে আসে। মেয়েটা তুহিনকে দেখে তো পুরো অবাক হয়ে যায়, তার খুব ভালো লাগছিল। এরপর তুহিনের সঙ্গে একটু কথা বলে। কথা বলার ফাঁকে তুহিন আবারও সেই মেয়েটার দিকে তাকালো, কিন্তু ততক্ষণে তুহিনের ভালো লাগার মেয়েটা সেখানে ছিল না। কিছুক্ষণ পর তারা দুজন বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। গাড়িতে বসে বসেই আকাশ তুহিনকে বলছে, কেমন দেখলি? তুহিন বলল, সিরিয়াসলি অনেক সুন্দর মেয়েটা, আমার খুব ভালো লেগেছে। বাকিটা তুই খোঁজ নিয়ে জানা, কারোর সঙ্গে কোনো রিলেশনে আছে কি না, বা কতদিনের সম্পর্ক, এভরিথিং। আকাশ অবশ্য তুহিনের কাছ থেকে তার গার্লফ্রেন্ডের কথা শুনতে চেয়েছিল, কিন্তু তুহিনের উত্তরটা শুনে আকাশ ভাবলো এ এখন অন্যমনস্ক আছে, কিছু বলে কোনো লাভ নেই। 2 দিন পর তুহিন আকাশের সঙ্গে দেখা করে মেয়েটার সম্পর্কে খোঁজখবর নিতে বারণ করে দেয়। কারণটা আকাশ জিজ্ঞাসা করলে তুহিন বলে, আসলে আমি এসব নিয়ে এখন আর কিছু ভাবতে চাইছি না, দেরি হবে, তাই তোর আর খোঁজখবর নিয়ে লাভ নেই। তবে এই 2 দিনে আকাশ মেয়েটার সম্পর্কে যেটুকু খোঁজ পেয়েছিল সবটাই তুহিনকে বলল। সেটা শুনেও তুহিন বলল, ঠিক আছে, আর খোঁজ নিতে হবে না। আর এই কথাগুলোই এতক্ষণ ধরে আকাশ মাকে বলছিল। এই সমস্ত কিছু শুনে মা বলল, কতটুকু খোঁজ পেলে? আন্টি, মেয়েটার নাম পূজা, খুব ভালো পড়াশোনায়, স্কলারশিপ পেয়েছে, লন্ডনে পড়তে যাবে, আর তার বাড়ির ঠিকানা। ঠিক আছে আকাশ, তুমি বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যেও, আর হ্যাঁ, এইসব সম্পর্কে তুহিনকে কিছু জানানোর দরকার নেই। আকাশ তখন বলল, না না আন্টি, আমি তুহিনকে কিছু জানাবো না, কিন্তু তুমি কি এই মেয়েটাকেই? কথাটা শেষ করতে না দিয়েই মা বলে উঠল, জানো তো আকাশ, ছেলে মেয়ে যখন বাবা মার পরে ডিপেন্ড হয়ে থাকে না, তখন বাবা মার দায়িত্ব আরও 1000 গুণ বেড়ে যায়। মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে সমস্যা কিসের? আর তুমি যে বাড়ির ঠিকানাটা আমায় দিয়েছো, সেখানে আমার এক বান্ধবী আছে, তাই খোঁজ খবর নিতে খুব একটা মনে হয় না আমার প্রবলেম হবে। এরপর কেটে গেল প্রায় সপ্তাহখানেক। মায়ের বান্ধবী একদিন বাড়িতে আসলো, তারপর দুজনে কথা বলতে বলতে মা তাকে বলল, আমি ভাবছি তুহিনের জন্য একটা মেয়ে দেখব, খুব ভালো একটা মেয়ের দরকার আমার। তারা কিছুদিন নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবে, নিজেদেরকে বুঝবে, জানবে, শুনবে, তারপরে বিয়ের মতো ডিসিশনে পৌঁছাবে। তোর জানাশোনা কোনো ভালো মেয়ে আছে? মায়ের বান্ধবীর নাম শিলা। তিনি তখন অনেকগুলো মেয়ের কথা বলছিল, নিজের আত্মীয় স্বজন দিয়ে অনেক মেয়ের কথা বলছিল, কিন্তু পূজার কথা সেখানে একবারও ওঠেনি। আকাশ মাকে আরেকটা কথা বলেছিল যে পূজাদের যৌথ ফ্যামিলি। তারপর মা আবারও শিলাকে বলল, আসলে আমি এমন একটা মেয়ে চাই যে পড়াশোনায় ভীষণ ভালো হবে, এমনকি বিদেশেও পড়তে যেতে পারে বা বিদেশে পড়ছে, যেহেতু আমাদের বিদেশে কোম্পানি আছে, আর তাছাড়াও আমার ছেলেরাও তো বিদেশে পড়াশুনো করা, তো এই জন্য এমনই একটা মেয়ে চাইছি। আর যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ আমিও কখনো চাই না যে আমার 2 ছেলে কখনো আলাদা হয়ে যাক। আমি আমার বড় ছেলের জন্য যে মেয়ে পছন্দ করেছি, সেও কিন্তু যৌথ ফ্যামিলির। সত্যি কথা বলতে মা একদমই বুঝতে দিতে চাইছিল না যে আমরা পূজা মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিতে চাইছি বা তার সম্পর্কে কিছু বলছি। মায়ের সমস্ত কিছু শোনার পরে এবার শিলা বলে উঠল, হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে এরকম একটা মেয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর, পড়াশুনোতেও ভীষণ ভালো, কয়েক মাস পরে লন্ডন পড়তে যাবে। ওর জেঠুর এক ছেলে আছে, ভাই বোনদের প্রচণ্ড শাসনে রাখে, কখনো মেয়েটার নামে খারাপ কিছু শোনা যায়নি। শিলা তখন মাকে পূজার সম্পর্কে অনেক কিছু বলল, আর সমস্ত কিছু শুনে মাও মনে মনে পূজাকে পছন্দ করে ফেলল। তারপর বলল, তাহলে বলে দেখিস ওদেরকে, যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে তোর কোনো কথাই নেই। তার কয়েকদিন পরে শিলা পূজাদের বাড়িতে যায়, তারপর ওদের বাড়িতে গিয়ে বলল, আপনাদের বাড়ির মেয়ে পূজাকে আমার ভীষণ পছন্দ হয়, অনেক দিন ধরেই দেখছি, খুব ভালো মেয়েটা। আমার এক বান্ধবীর ছেলে আছে, আপনাদের দেখলে খুব পছন্দ হবে, যদি আপনারা চান তাহলে আমি কথা বলতে পারি।
এরপর শিলা তুহিনের সম্পর্কে সমস্ত কিছু বলল। বাড়িতে অবশ্য অনেকেই তুহিনকে আগে থেকে চেনে, তাই তুহিনের কথা শুনে সবাই খুব খুশিই হলো আর রাজিও হয়ে গেল। সবাই এটাই বলছিল যে তুহিনের মতো একটা ছেলে পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার। আর পূজা তো আরও খুশি। পূজা অনেক আগে থেকেই তুহিনকে তার ক্রাশ মনে করে, আর এজন্য তার আনন্দের কোনো সীমা ছিল না। মাধ্যম হয়ে শিলা দুই ফ্যামিলির সঙ্গেই কথা বলছিল। যথারীতি দেখা করার একটা ডেটও পড়ে গেল। বোম্বে তুহিনদের যে 2 নম্বর বাড়িটা আছে, আজকে সেখানে দেখা সাক্ষাৎ করা হবে। তুহিন অবশ্য প্রথম দিকে যেতে চাইছিল না, কিন্তু মায়ের একটু জড়াজড়িতে সে রাজি হয়ে বলল, ঠিক আছে, আগে তোমরা গিয়ে একটু দেখা সাক্ষাৎ করো, আমি পরে যাব। যথারীতি দেখা সাক্ষাৎও হলো। মায়ের খুব পছন্দ হয়েছে পূজাকে, দেখেও পছন্দ হয়েছে আর কথাবার্তা বলেও খুব ভালো লেগেছে। দেখা সাক্ষাতের সমস্ত পর্বই শেষ হয়ে গেল। পূজারা যখন চলে যাবে ঠিক তখনই সেখানে আসে তুহিন। ভিতরে প্রবেশ করতে না করতেই তুহিনের চোখ যায় পূজার দিকে। ও মাই গড, এ তো সেই মেয়েটা। পূজাকে দেখে যেন তুহিনের চোখটা আটকে যায়। সবার কথা ভেবে সে চোখ নামিয়ে নিল। এক এক করে সবার সঙ্গে গিয়েই কথা হলো, তবে পূজার সঙ্গে কোনো কথা হয়নি। পূজাদের বাড়ির লোকেদেরও তুহিনকে ভীষণ পছন্দ হলো। হঠাৎ করে তখন মা বলে উঠল, তোরা যদি চাস তাহলে দুজনে একটু কথা বলতে পারিস। এক এক করে অবশ্য সবাই রাজি হয়ে গেল। তারপর পূজা আর তুহিন অন্য একটা রুমে গেল, গিয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তুহিন পূজাকে বলল, পূজা বসো। পূজাও বাধ্য মেয়ের মতো এক জায়গায় গিয়ে বসলো। সামনাসামনি হয়তো সে তুহিনের দিকে তাকাতে পারছে না, কিন্তু পূজার চোখ সবসময় তুহিনের দিকেই ছিল। কেউ কিছুই বলছিল না। তখন তুহিন নিজেই বলে উঠল, আমার তোমাকে পছন্দ পূজা, তোমার কি আমাকে পছন্দ? পূজা মাথাটা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর তুহিন আবারও বলল, পূজা, আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করব তাকে আমি ভালোভাবে চিনবো জানবো, তারপরে গিয়ে বিয়ে করব। আমার কিন্তু বিয়ে করার এখনও একটু দেরি আছে। বলা যায় 2 ফ্যামিলির থেকে আমাদের এই সম্বন্ধটা ঠিক করেছে, তাতে অবশ্যই আমি রাজি। তবে কিছুদিন তো সেটার জন্য ওয়েট করতে হবে। আর বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতে হয়, তাই আমি নিজেও জানি না যে তোমাকে ঠিক কতটা সময় দিতে পারবো। এবার তুমি ভেবে দেখো, তুমি যেটা চাইবে সেটাই হবে। পূজা অবশ্য তুহিনের সামনে তেমন একটা কিছু বলতে পারছিল না, এজন্য চুপ ছিল। তারপরেও বলল, আপনাকে আমি অনেক আগে থেকে খুব ভালোবাসি। আর যখন বিয়ের কথা হলো তখন আরও বেশি ভালোবাসতে শুরু করলাম। আর জানি, ভালোবাসার জিনিসটা বা ভালোবাসার মানুষটাকে পেতে গেলে একটু অপেক্ষা তো করতেই হয়। আর আমি না হয় সেরকমই একজন। কথাটা শুনে তুহিনের ভীষণ ভালো লাগলো। তারপর সে পূজাকে বলল, ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। আর হ্যাঁ, আমাকে আর আপনা আপনি করে বলার দরকার নেই, তুমি করেই বললে হবে। চলো এখন সবার ওখানে যাই, অপেক্ষা করছে। পূজা রুম থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুহিন নিজে নিজেই একটা হাসি দিল, যে হাসিটার ভিতরে অনেক ভালো লাগা আর ভালোবাসা অপেক্ষা করছে। পূজারা বাড়িতে চলে যাওয়ার পর তুহিন মাকে বলল, মা, পূজার কথা কি তোমাকে আকাশ বলেছে? কারণ আকাশ ছাড়া তো কারো জানার কথা না। হ্যাঁ, আকাশ বলেছে। আমি বলতে বলেছিলাম তাই সে বলেছে। কিন্তু তুই এর কথা বলতে আমাকে এতটা দ্বিধাবোধ কেন করছিলিস? মা, আমি কোনো দ্বিধাবোধ করিনি। আমি এটাই চেয়েছিলাম যে তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আর আমি জানতাম যে তুমি যাকে পছন্দ করে এনে দেবে সে হবে বেস্ট। আর তাছাড়াও পূজাকে আমি একদিন দূর থেকে দেখেছি। তেমন কিছু যদি হতো তাহলে অবশ্যই তোমায় বলতাম। তখন মা একটু তুহিনের কাছে এসে বলল, চিন্তা করিস না, ধরে নে এটাই আমার পছন্দের মেয়ে। আমি তোর জন্য একে পছন্দ করে এনেছি। শুধু যে তুই পছন্দ করেছিস বলেই যে আমি নিয়ে এসেছি তেমনটা কিন্তু না। আমি খোঁজ খবর নিয়ে তারপরে এখানে এনেছি। কথাটা শুনে তুহিন মাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মা। আমি জানি তুমি যেটা করবে সেটাই সব থেকে সেরা হবে। অন্যদিকে পূজার ধ্যানে জ্ঞানে শুধুই তুহিন। বাড়িতে এসে সে বারবার শুধু তুহিনের কথাই ভাবতে লাগলো, আর তার জেঠুর ছেলে মানে দাদাকে অনেক ধন্যবাদ দিতে লাগলো। পূজাকে অনেক ছেলেই প্রপোজ করেছে, কিন্তু তার দাদার ভয়তে কারো দিকে চোখ তুলেও তাকায়নি। এক কথায় বলা যায় দাদার ভয়তে আজ পর্যন্ত কোনো রিলেশনই করেনি। পূজা মেয়েটা একটু চঞ্চল, তবে মন মানসিকতা ভীষণ ভালো। পূজাদের বাড়িটায় যেন একটা হইচই পড়ে গেল। সবার ভীষণ পছন্দ হয়েছে তুহিনকে। তুহিনও ব্যালকনিতে বসে বসে শুধু পূজার কথা ভাবছিল। পূজার কথা ভাবতে তারও খুব ভালো লাগছিল। পূজার একটা হাসি মনে করে সে নিজেও একটু হাসলো। তুহিনও আজ পর্যন্ত কারো সঙ্গে প্রেম করেনি। স্কুল লাইফে একটা মেয়ে তুহিনকে খুব কেয়ার করতো, আর সেই সূত্রে তুহিনেরও ভালো লাগতো, তবে ভালোবাসার চোখে তাকে কখনো দেখেনি। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। তুহিনের কাছে পূজার নাম্বার আছে আর পূজার কাছে তুহিনের নাম্বার আছে। তুহিন এখনও পর্যন্ত পূজাকে একটাবারের জন্যও কল করেনি। আর পূজার অবশ্য অনেকবারই ইচ্ছা হয়েছে তুহিনের সঙ্গে কথা বলার, তুহিনকে ফোন দেওয়ার, কিন্তু সে এটাই ভেবেছিল, আমি একটা মেয়ে হয়ে ওকে আগে গিয়ে কী করে ফোন করব। তাহলে হয়তো অন্য কিছু ভাবতে পারে। তার থেকে ও আগে ফোন করুক, তারপরে আমি ওকে ফোন করব।
তবে এর ভিতরে তুহিনের মায়ের সঙ্গে পূজার দুদিন কথা হয়েছে। মা অবশ্য জানে এখনও পর্যন্ত তুহিন আর পূজার মধ্যে কোনো কথা হয়নি। একদিন সন্ধ্যার সময় মা তুহিনকে প্রশ্ন করলে তুহিন উত্তর দিল, মা তোমার সঙ্গে তো কথা হচ্ছে পূজার, আর আমি বুঝতে পারছি না কি বলবো। তার থেকে আরেকদিন পূজার সঙ্গে আমার দেখা হোক, তারপরে কথা বলবো। এরপর মা মনে মনে এটাই ভাবছিল, কালকে সাগর বাড়িতে আসছে, সাগর এখনও পর্যন্ত পূজাকে দেখেনি, তাহলে কালকে ডিনারে পূজাকে ডাকি আমি। মায়ের যেমনটা ইচ্ছা হলো মা ঠিক তেমনটাই করলো। পরের দিন বিকেলবেলায় মা গাড়ি পাঠালো পূজাকে আনার জন্য। অবশ্য শুধু পূজা না, পূজার সঙ্গে পূজার ঠাম্মিও এসেছে। পূজার বাবার মা, পূজা তাকে ঠাম্মি বলে। পূজা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা তাকে জড়িয়ে ধরলো। এরপর মা পূজাকে সাগরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তখন সাগর বলল, আমার কোনো বোন নেই। আমি সবসময় এটাই ভাবতাম আমার ভাইয়ের যার সঙ্গে বিয়ে হবে তাকেই আমি আমার নিজের বোন মনে করব। তোমাকে যদি আমি আমার ভাইয়ের বউ হিসেবে ট্রিট করি তাহলে সম্পর্কটার ভিতরে একটু হলেও তো দূরত্ব থাকবে। আর একই বাড়িতে সারা জীবন একসঙ্গে কাটাতে হলে আমার মনে হয় না সেই দূরত্বটা রাখা ভালো। আজ থেকে তুমি আমার নিজের বোন, আমি তোমাকে সেভাবেই দেখব, আর তুমিও আমাকে সবসময় নিজের দাদাই মনে করবে। দ্যাটস ইট। কথাটা শুনে পূজার ভীষণ ভালো লাগলো। এবাড়ির প্রত্যেকটা মানুষ তাকে ঠিক কতটা আপন করে নিচ্ছে। মনেই হচ্ছে না যে এদের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, মনে হচ্ছে যেন কত আগের থেকে সবার সঙ্গে পরিচয়। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুহিন সবটাই দেখছিল, তারও ভীষণ ভালো লাগলো। তুহিন অবশ্য এটাই চায় তার আর পূজার মধ্যে যে সম্পর্কটা হবে তার থেকে যেন পূজার সঙ্গে তার মা আর দাদার সম্পর্কটা আরও ভালোভাবে গড়ে ওঠে। এরপর তুহিন তার রুমে চলে যায়। পূজা অবশ্য এখনও পর্যন্ত তুহিনকে দেখতে পায়নি। তুহিন অবশ্য একটু আড়ালেই ছিল। এক জায়গায় বসে সবাই গল্প করছিল, তবে সেখানে তুহিন ছিল না। তখন সাগর পূজাকে বলল, তুহিনের অফিসের কিছু কাজ আছে, আমাদের বাড়িতেই অফিস রুম আছে, তো সেখানে বসে ও কাজ করছে, তুমি এসো আমার সঙ্গে। এরপর সাগর পূজাকে তুহিনের কাছে নিয়ে যায়। তুহিন তখন ল্যাপটপে কাজ করছিল। তখন সাগর গিয়ে বলে, এখন ল্যাপটপটা বন্ধ কর, বাকি কাজটা আমি করে নেব। কথাটা বলে সাগর সেখান থেকে চলে যায়। পূজা আর তুহিন রুমের ভিতরেই ছিল। তুহিন পূজাকে বসতে বলে সে একটা চেয়ারে গিয়ে বসে। পূজা একটা চঞ্চল প্রকৃতির মেয়ে, সে যেখানেই থাকে সেই জায়গাটাকেই যেন জমিয়ে রাখতে পারে। তবে পূজা তুহিনের সামনে গেলেই কেন জানি না একটু নার্ভাস ফিল করে। পূজা একা একা মনে মনে বলতে থাকে, আমি তো এতটা নার্ভাস না, মনে হচ্ছে যেন চারিপাশটা ভীষণ ঠান্ডা, নিজেকেও কেমন জড়সড় মনে হচ্ছে। তুহিন আর চোখে পূজার দিকে তাকাতেই তুহিনের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। দেখেই বুঝতে পারছিল পূজা একটু নার্ভাস ফিল করছে। তারপর তুহিন বলল, আর ইউ ওকে পূজা? হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর তুহিন অন্য একটা চেয়ার নিয়ে পূজার কাছে গিয়ে বসে বলল, পূজা, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই, তুমি কারোর সঙ্গে রিলেশন করেছো কি না, এই সমস্ত আর কি। আর আমার কথা যদি বলো তাহলে আমিও বলতে পারি, না, এখনও পর্যন্ত আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক করিনি। পূজা মাথাটা নাড়িয়ে না জবাব দিল। তারপর সে বলল, আসলে আমার দাদা ভীষণ কড়া, আমাদের যৌথ ফ্যামিলি, আর আমরা 3 বোন। 3 বোনকে ভীষণ শাসনে রাখে। এরপর তারা নিজেদের মধ্যে টুকটাক একটু কথা বলে। পূজার ভীষণ ভালো লাগছিল তুহিনের সঙ্গে কথা বলতে, কিন্তু তারপরেও তুহিনের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারছিল না। হঠাৎ করে পূজা তুহিনকে আসছি বলে সেখান থেকে যেন দৌড়ে পালালো। তুহিন পূজার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু হাসলো। এরপর তুহিন আবার নিজের কাজে বসলো। পূজা বাড়িতে গিয়ে নিজের রুমে বসে বসে সে শুধু তুহিনের কথাই ভাবছিল। ওকে দেখে কেন জানি না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, একটু নার্ভাস ফিলও হয়, আবার ভয় ভয়ও লাগে। ওর সঙ্গে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ওর সামনে থাকলে আমি ওর সঙ্গে কথাই বলতে পারি না। ওকে আমার ভীষণ দেখতেও ইচ্ছে হয়, কিন্তু ওই যে ওর সামনে দাঁড়ালে আমি ওর দিকে তাকাতেও পারি না। জানলার ধারে বসে বসে তুহিনকে নিয়ে পূজা অনেক কিছু ভাবছিল। তুহিনের সঙ্গে ভীষণ কথা বলতেও ইচ্ছে হচ্ছিল পূজার, তবে সে ফোন করবে কি না সেটাই বুঝতে পারছিল না, কারণ এখনও পর্যন্ত তুহিন একবারের জন্যও পূজাকে ফোন করেনি। পূজা বাড়িতে চলে যাওয়ার পর তুহিন ও পূজার কথা বেশ কয়েকবার ভেবেছে। সেদিন রাত্রেবেলায় ঘুমানোর সময় তুহিন পূজাকে ফোন করলো। পূজাও শুয়ে শুয়ে তুহিনের কথা ভাবছিল। ফোনটা বাজতেই সে তাকিয়ে দেখে তুহিনের ফোন। নাম্বারটা দেখেই যেন পূজার আর আনন্দের সীমা থাকলো না। তাড়াতাড়ি সে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতেই তুহিন বলে উঠল, শুয়ে পড়ছো নাকি? পূজা আলতো করে উত্তর দেয়, হ্যাঁ। তুহিন আবার প্রশ্ন করল, শুয়ে শুয়ে কী করছিলে? পূজা একটু সময় থেমে থাকে, তারপর উত্তর দিল, তোমার কথাই ভাবছিলাম। কথাটা শুনে তুহিনের ভীষণ ভালো লাগলো। নিজের মতো করে সে একটু হাসলো। এরপর প্রসঙ্গটা চেঞ্জ করে বলল, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো, পরে আবার কথা হবে।
কথাটা শুনে তুহিনের ভীষণ ভালো লাগলো। নিজের মতো করে আরও একটু হাসলো। তারপর প্রসঙ্গটা চেঞ্জ করে বলল, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, পরে আবার কথা হবে, গুড নাইট। পূজার অবশ্য তুহিনের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তবে তুহিন ফোনটা রাখার কথা বললে সে আর কিছুই বলতে পারল না। তুহিনেরও ইচ্ছে হচ্ছিল পূজার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে, তবে সেই ইচ্ছেটাকে তুহিন আর বাড়তে দিল না। ফোনটা কেটে দেওয়ার পর শুয়ে শুয়ে দুজন দুজনের কথা ভীষণভাবে ভাবছিল। ভাবতে ভাবতে তারা কখন যে ঘুমিয়ে পড়ল নিজেরাও জানে না। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। তুহিন লন্ডনে ছিল। পূজারও অবশ্য লন্ডনে যাওয়ার দিনটা চলে এসছে। লন্ডনে পূজার মাসির বাড়ি আছে। পূজা সেখানেই থেকে পড়াশুনো করবে। আর তুহিনদের তো নিজস্ব বাড়ি আছে, কোম্পানি আছে, সেই সূত্রেই বর্তমানে কয়েকটা দিন তুহিন লন্ডনেই থাকবে। তার সঙ্গে তুহিনের মাও আছে। 1 মাসের মধ্যে তুহিন আর পূজার আর কখনো দেখা হয়নি। প্রত্যেক দিন তাদের ফোনেও কথা হতো না, মাঝে মধ্যে হতো, তবে সেটা 2-1 মিনিটের জন্য। পূজার অবশ্য ইচ্ছা হতো প্রত্যেক দিন তুহিনের সঙ্গে কম বেশি যাই হোক না কেন একটু কথা বলতে, আর মাঝে মধ্যে তুহিনের সঙ্গে একটু দেখা করতে। তবে পূজা কোনো কিছুই তুহিনের সামনে প্রকাশ করতে পারতো না। সে তুহিনকে ভীষণ ভালোবাসে, আবার খুব ভয়ও পায়। অন্যদিকে তুহিন পূজাকেও ভীষণ ভালোবাসে। এই সমস্ত কিছু তুহিনেরও ভীষণ ইচ্ছা হয়, তবে সেই ইচ্ছাগুলোকে তুহিন কখনোই বাড়তে দেয়নি। তুহিন অবশ্য জানে বিয়ের পরে পূজাকে সে ঠিক কী করে রাখবে, কতটা ভালোবাসা দেবে আর কতটা আগলে রাখবে। তবে এই ভালোবাসার কোনো কিছুই সে বিয়ের আগে পূজাকে দিতে চায় না। তার অবশ্য কারণ আছে। তুহিনের সঙ্গে পূজার সম্পর্কটা এমন হওয়ার পরিপ্রেক্ষিতে যেন তুহিনের মা দাদার সঙ্গে পূজার সম্পর্কটা আরও ভালোভাবে গড়ে উঠছে। মায়ের সঙ্গে পূজার বলা যায় প্রত্যেক দিনই কথা হয়, আর তুহিনের সঙ্গে পূজার যেমন কথা হয় তার থেকে বেশি তুহিনের দাদার সঙ্গে পূজার কথা হয়। তুহিনের থেকেও পূজা তার মা আর দাদার সঙ্গে ফ্রিলি বেশি কথা বলে। তাদের সঙ্গে বন্ডিংটাও ভীষণ স্ট্রং। পূজা লন্ডনে তার মাসির বাড়িতে যায়। 2 দিন পর তুহিনের মা তুহিনকে বলল, তুহিন, লন্ডনে তো এখনও আমরা 2-4 দিন আছি। যতদিন আমরা এখানে থাকছি ততদিন না হয় পূজা আমাদের এখানে এসে থাকুক, ও তো এখন এ বাড়ির একজন। কথাটা শুনে তুহিন একটু হেসে বলে, মা, এসব আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার কথার উপর আমি কখনো কথা বলেছি? আর তাছাড়াও পূজা যদি এ বাড়িতে এসে থাকে তাহলে সেটা তো ভালো কথা। আর আমার মতে ও মাসির বাড়িতে না থেকে যদি এখানে থেকে পড়াশোনাটা করতো তাহলে আরও বেশি ভালো হতো। মা তখন বলে, হ্যাঁ, সেটা তো ভালো কথা, কিন্তু বেশিরভাগ টাইমটাই তো এ বাড়িতে আমরা থাকি না, বাড়িটা ফাঁকাই থাকে। ও তো আর একা থাকতে পারবে না। আমরা যখন এখানে থাকবো তখন ও আমাদের এখানে এসেই থাকবে, আর যখন এখানে থাকবো না তখন ওর মাসির বাড়িতে থাকবে। এরপর মা পূজাকে ফোন করলো বিকেলবেলার দিকে এ বাড়িতে আসার জন্য। তাকে রেডি হয়ে থাকতে বলেছে, গাড়ি পাঠিয়ে দেবে। পূজাও ভীষণ খুশি হলো। 2-4 দিন সে তুহিনের সঙ্গে থাকতে পারবে, কথা কম হলেও তাকে দেখতে তো পারবে। বাড়িতে 3 জন ছিল, মা, তুহিন আর সাগর। 3 জন সন্ধ্যার সময় এক জায়গায় বসে গল্প করছিল, আর ঠিক তখনই সেখানে পূজা আসে। পূজার সঙ্গে অবশ্য পূজার মাসির ছেলেও আসে। বাড়িতে ঢুকতেই পূজার চোখ দুটো প্রথমে যায় তুহিনের দিকে। আর তুহিন যখন থেকে জানে যে আজকে পূজা আসবে তখন থেকেই যেন তুহিন শুধু পূজার জন্যই অপেক্ষা করছিল। দুজন দুজনকে দেখে ভীষণ খুশি। এই প্রথমবার পূজার চোখ দুটো তুহিনের চোখে পড়ল, তবে সে তুহিনের চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না, চোখ দুটো নামিয়ে নিল। কিছুক্ষণ সবাই মিলে একসঙ্গে গল্প করার পর এক এক করে সবাই সেখান থেকে উঠে যায়। শুধুমাত্র পূজা আর তুহিন সেখানে বসেছিল। এরপর পূজা লন্ডন কেমন লাগছে, কলেজ, পড়াশুনো, এই সমস্ত কিছু নিয়ে দুজনের ভিতর কয়েকটা কথা হলো। এরপর তুহিন পূজাকে বলল, পূজা, আমি আমার রুমে যাচ্ছি, তুমি বাকিদের সঙ্গে গল্প করো। কথাটা বলে তুহিন সেখান থেকে চলে যায়। পূজা সেখানেই বসেছিল। বসে বসে সে এটাই ভাবছিল, তুহিন কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি বাড়ির মতেই আমাকে বিয়ে করতে চাইছে? ফোনে আমার সঙ্গে খুব একটা কথা বলে না, তেমন একটা দেখাও করতে চায় না, আর দেখা হলেও তেমন কিছু বলে না। সত্যি কি আমাকে ভালোবাসে? আমার মনে হয় আমার কাছ থেকে একটু ফাঁকা ফাঁকাই থাকে। আমি প্রথম প্রথম এটাই ভাবতাম, হয়তো নতুন নতুন কথা হচ্ছে তো এজন্য এরকম হয়, কিন্তু এখন দেখছি ও তো সেই আগের মতোই আছে। এরকম অনেক কিছু পূজা নিজের মতো করেই ভাবছিল, কিন্তু কোনো প্রশ্নের কোনো উত্তরই পূজা পাচ্ছিল না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একটা পর্যায়ে পূজার চোখে জল চলে আসে। তার ভীষণ খারাপ লাগছিল তুহিনের এরকম ব্যবহারে। কেন করছে আমার সঙ্গে এরকমও? আচ্ছা, আমি কি ওকে একবার প্রশ্ন করব যে ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা?
কিছুক্ষণ পর সেখানে তুহিনের মা এসে দেখে পূজা একা একাই সেখানে বসে আছে। পূজার চোখেও জল। জলটা মুছিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে পূজা? পূজা ছোট্ট একটা হাসি দিয়ে বলল, কিছু না মা, এমনি। মা অবশ্য বুঝতে পেরেছে তুহিনের কারণেই হয়তো বা পূজার খারাপ লাগছে, তাই সে পূজাকে জড়িয়ে ধরে বলে, সব সময় সমস্ত কিছু মনের ভিতরে চেপে রাখতে হয় না। তোমার যদি তুহিনের বিহেভিয়ারে খারাপ লাগে তাহলে একটা জায়গায় তোমরা একটু সময় বসে কথা বলো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। পূজা তখন উত্তর দেয়, মা, ওর সামনে দাঁড়ালে না আমি কেন জানি না একটা নার্ভাস ফিল করি। আমি ওকে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। সত্যি কথা বলতে আমি ওকে ভয়ও পাই। পূজার কথাটা শুনে মা একটু হেসে বলে, আমি আমার ছেলেদের চিনি পূজা, যাই করুক না কেন তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যখন লন্ডনে থাকবো তখন কিন্তু তুমি আমাদের সঙ্গে এ বাড়িতেই থাকবে, আর আমরা যখন থাকবো না তখন তুমি তোমার মাসির বাড়িতে থাকবে। পূজা মাথাটা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর মা আর পূজা আরও বেশ কিছুক্ষণ ধরে সেখানে বসে বসে নিজেদের মধ্যে অনেক গল্প করলো। রাত্রে খাওয়া দাওয়ার পর মা তুহিনের রুমে গিয়ে তুহিনকে বলে, অনেক দিন তো হলো তোদের বিয়ে ঠিক হয়েছে, আমার মনে হয় এবার তোদের নিজেদের ভিতরে একটু সময় কাটানো দরকার। এতদিনের ভিতরেও তো আমি কখনো দেখিনি যে তোরা একটা জায়গায় বসে কখনো গল্প করেছিস। তোর কি মনে হয় না মেয়েটাকে এবার একটু সময় দেওয়া দরকার? মায়ের কথাটা শুনে তুহিন একটু চুপ করে থেকে বলে, মা, আমি বুঝতে পারছি তুমি যেটা বলতে চাইছো। হ্যাঁ, আমিও জানি যে আমি যেটা করছি হয়তো বা ঠিক করছি না, কিন্তু তারপরেও সবাই তো আর একরকম হয় না। মা, আমি পূজাকে খুব ভালোবাসি, তবে হয়তো বা আমি ওকে বোঝাতে পারছি না, বা বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটা ওকে বোঝাতে চাইছি না। তবে হ্যাঁ, ওর সঙ্গে আমি আজকে অবশ্যই কথা বলবো। পূজা মায়ের রুমে ছিল। কিছুক্ষণ পর তুহিন সেখানে গিয়ে দেখে পূজা একটা বই পড়ছে। তুহিন তখন পূজাকে বলে, কি পড়ছো? পূজা তুহিনকে দেখে বইটা বন্ধ করতে করতে বলে, তেমন কিছু না, তোমার লাইব্রেরি থেকে একটা স্টোরির বই নিয়ে এসেছিলাম, সেটাই পড়ছিলাম। এরপর তুহিন আস্তে আস্তে পূজার কাছে গিয়ে বসলো। কেউ কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর তুহিন পূজাকে বলল, পূজা, এ কদিনে আমরা দুজন দুজনকে পুরোটা না হলেও অনেকটাই কিন্তু চিনতে পেরেছি। আর আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। আর এ কদিনে তুমিও বেশ ভালোভাবে বুঝতে পেরেছো আসলে আমি ঠিক কীরকম। প্রেম, ভালোবাসা, এই সমস্ত দিক দিয়ে হয়তো বা আমি খুব একটা ভালো না, কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে পছন্দ করি না বা অন্য কিছু। প্রত্যেকটা মানুষ আলাদা পূজা, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। আমি যেরকম, এরকমভাবে তুমি আমাকে মেনে নিতে পারবে না? তুহিনের কথাগুলো শুনে পূজা একটু অবাক হয়ে যায়। এই প্রথমবার তুহিন পূজার সঙ্গে এরকমভাবে কথা বলছে। পূজা কথাগুলো শুনে কি বলবে না বলবে বুঝতে পারছিল না, তবে এই কথাগুলো শুনতে পূজার ভীষণ ভালো লাগছিল। কথাগুলোর ভিতরে একটা ভালোবাসা আছে, একটা আন্তরিকতা আছে, এটাই ফিল করছিল পূজা। সে তুহিনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিল। দুজনেই বেডের উপর বসা ছিল। পূজার এক হাতে বই ছিল আর অন্য হাতটা তার হাঁটুর উপর ছিল। তুহিন আস্তে আস্তে পূজার হাতের ওপর হাতটা রেখে তার মুখের দিকে তাকিয়ে সেও একটা হাসি দিল। কিছুক্ষণ পর চোখ দুটো নামিয়ে নিয়ে বলল, তুমি খুব ভালো একটা মেয়ে পূজা। এরপর তুহিন আর কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। দরজা পর্যন্ত যাওয়ার পর আবার সে পূজার দিকে ফিরে তাকিয়ে বলল, গুড নাইট। কথাটা বলে তুহিন তার রুমে চলে যায়। তুহিন সেখান থেকে চলে যেতেই পূজা আরেকটু হাসলো। তার ভীষণ ভালো লাগছিল। এই প্রথমবার তুহিন পূজার হাতটা ধরেছে আর এত আবেগ দিয়েও সে কথা বলেছে। পূজার বারবার শুধু তুহিনের এই দুটো জিনিস যেন বেশি করে মনে পড়ছিল। এটা বলা যায় সারা রাতটাই যেন সে তুহিনের কথা ভাবতে ভাবতে কাটিয়ে দিল। আর অন্যদিকে তুহিন, সেও বিছানায় শুয়ে শুয়ে শুধু পূজার কথাই ভাবছিল। এখনও পর্যন্ত পূজার সামনে দাঁড়িয়ে তুহিন কখনো তাকে আই লাভ ইউ বলেনি, তবে পূজার পিছনে বেশ অনেকবারই তুহিন নিজে নিজেই পূজাকে বলেছে, আই লাভ ইউ পূজা, আমি তোমাকে খুব ভালোবাসি। পূজাও অবশ্য আজ পর্যন্ত তুহিনের সামনাসামনি কখনো কিছু বলেনি, তবে কয়েকবার সে মেসেজে আই লাভ ইউ কথাটা তুহিনকে লিখেছে। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। তুহিন আর পূজা অবশ্য লন্ডনে একই বাড়িতে ছিল। দেখা অবশ্য তাদের সব সময় হলেও কথা তেমন একটা হতো না। ওই প্রত্যেক দিন অল্প অল্প করেই তাদের মধ্যে কথা হতো। সেই বাড়িতে অবশ্য তুহিনের মা আর দাদাও ছিল। তুহিনের সঙ্গে খুব একটা বেশি কথা না হলেও তুহিনের মায়ের সঙ্গে যেন পূজার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল। পূজার সারা দিনটা তুহিনের মায়ের সঙ্গেই কেটে যেত, এমনকি রাত্রেবেলাও তারা একসঙ্গেই ঘুমাতো।
পূজার লাইফের সমস্ত কিছু মায়ের সঙ্গে শেয়ার করতো, আর মাও তার লাইফের সব কিছু পূজার সঙ্গে শেয়ার করেছে। মায়ের কথাগুলো শুনে পূজারও ভীষণ খারাপ লাগে। তুহিনের বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা দুই ছেলেকে একা একা মানুষ করেছে, এই সমস্ত কিছু শুনে যেন পূজার চোখেও জল চলে আসে। মা ঠিক কতটা কষ্ট করে দুই ভাইকে আজকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। এটা একটা বাস্তব লাভ স্টোরি, আর মা কীভাবে দুই ছেলেকে মানুষ করেছে সেটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই বাড়ির বড় ছেলের লাভ স্টোরিটা যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখনই আমি সমস্ত কিছু বলেছি। চলুন এবার মূল গল্পে ফেরা যাক। পূজা মায়ের কথাগুলো শুনে মাকে জড়িয়ে ধরল। সেখান থেকে যেন পূজা মাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করে। এ কদিনে পূজার সঙ্গে মায়ের সম্পর্কটা পুরো বন্ধুত্বের মতো হয়ে যায়, আর দাদাও পূজাকে নিজের বোনের মতোই ভালোবাসে। আজ পর্যন্ত তুহিন পূজাকে কোনো কিছুই দেয়নি, তবে দাদা অনেক ডায়মন্ডের জিনিসই পূজাকে দিয়েছে, এমনকি মাও দিয়েছে। পূজার মাঝে মধ্যেই খারাপ লাগে তুহিন তাকে সময় দেয় না বলে। অনেকবার সে মনে মনে এটাই ভাবে যে তুহিনের সঙ্গে এবার হয়তো এই সমস্ত কিছু নিয়ে কথা বলবে, কিন্তু তুহিন যখন সামনে এসে দাঁড়ায় তখন পূজা কিছুই বলতে পারে না। মাঝে মধ্যে পূজা অভিমান করে একা একা এটাই বলতে থাকে, এই সম্পর্কটা আমি আর রাখবো না, এবার ভেঙে দেব। তখন আবার এটাই ভাবতে থাকে, মা দাদাভাইকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, এদেরকে ছাড়া থাকতে পারবো না। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল। বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তুহিনের দাদা সাগরের বিয়ে। বাড়িতে অনেক অতিথি এসেছে, বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই দেশ বিদেশ থেকে অনেক নামি দামি মানুষও এসেছে। বিশাল বড় করেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর এই সমস্ত দায় দায়িত্বর ভার ছিল শুধুমাত্র তুহিনের ওপর। তাই তার ব্যস্ততারও কমতি ছিল না। টানা 3 দিন ধরেই বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে সবাই মূলত ইন্ডিয়াতেই ছিল। পূজাও বিয়ের জন্য ইন্ডিয়াতে চলে এসেছিল। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য পূজা ভীষণ সুন্দর করে সাজতো, আর সবসময় এটাই ভাবতো কখন তার তুহিনের সঙ্গে একটু দেখা হবে আর কখন তুহিন বলবে খুব সুন্দর লাগছে। এমনিতেই দুজন এক বাড়িতে থাকলেও তাদের মধ্যে খুব একটা বেশি কথা হতো না, কিন্তু তারপরেও এই বিয়ের ব্যস্ততার ভিতরে যেন কথা বলার পরিমাণটা আরও কমে গেছে। তবে শত ব্যস্ততার মাঝেও প্রত্যেকটা অনুষ্ঠানের আগে তুহিনের চোখ দুটো শুধুমাত্র পূজাকেই খুঁজতো। আজকে তাকে কেমন লাগছে, ঠিক কীরকমভাবে সে সেজেছে। মাঝে মধ্যে পূজাকে দেখে দূর থেকেই তুহিন বলতো খুব সুন্দর লাগছে, আবার মাঝে মধ্যে পূজার সামনে এসে সেই একই কথাটা বলতো, খুব সুন্দর লাগছে তোমায়। এটুকু বলেই তুহিন সেখান থেকে চলে যেত। পূজার কথাটা শুনতে ভীষণ ভালো লাগতো ঠিকই, তবে তুহিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আবার খারাপও লাগতো। মনে মনে সে এটাই ভাবতো, আর একটু কিছু তো বলতে পারতো, আর একটু সময় তো এখানে থাকতেও পারতো। দেখতে দেখতে বিয়ের দিনগুলো ভীষণ ভালোভাবে কেটে গেল। পূজা যেদিন বাড়িতে যাবে অনুষ্ঠান শেষে, সেদিন সকালবেলায় সবাই এক জায়গায় বসে গল্প করছিল। হঠাৎ করে পূজার চোখ পড়ল তুহিনের দিকে। তুহিন একটা টি শার্ট পরা ছিল। তুহিন এমনিতেই দেখতে ভীষণ সুন্দর, তবে এই টি শার্টটা পরে যেন তাকে আরও সুন্দর লাগছিল। টি শার্টটা দেখতেও ভীষণ সুন্দর ছিল। পূজা মনে মনে এটাই ভাবছিল আজকে এই টি শার্টটা ও বাড়িতে নিয়ে যাবে, এই টি শার্টটা সবসময় ওর কাছে রেখে দেবে। পূজা সন্ধ্যার দিকে বাড়িতে যাবে। পূজা অবশ্য জানে যে বিকেল হতে হতে এই ড্রেসটাও খুলে ফেলবে। ঘড়িতে টাইম তখন ঠিক বিকেল 5:30। পূজা তুহিনের ড্রেসিং রুমে ঢুকলো, আর সেখানে গিয়ে দেখে একটা জায়গায় সেই টি শার্টটা রাখা আছে। পূজা সেই টি শার্টটাকে হাতে নিয়ে তার মুখের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে সেটাকে সে একটু আদর করলো, আর একা একা এটাই বলতে থাকলো, আজ পর্যন্ত আমাকে কখনো কিচ্ছু দেয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, তবে স্মৃতি হিসেবে এটা সবসময় আমার কাছে থাকবে এখন থেকে। বলা যায় আমি এটাকে চুরি করেই নিয়ে যাচ্ছি। পরের দিন দুপুরবেলায় তুহিন বসেছিল, আর ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও আসে, আর সেই ভিডিওটা পূজার কাকাতো বোন পাঠিয়েছে। তুহিন ভিডিওটা ওপেন করে দেখে পূজার একটা ভিডিও, আর সেখানে তুহিনের একটা টি শার্ট পরা। প্রথমে তুহিন একটু অবাক হলেও পরে অবশ্য সে বুঝতে পারলো তুহিনের একটা টি শার্ট পূজা নিয়ে গেছে। মনে মনে বিষয়টা ভেবে তুহিন ভীষণ খুশিও হলো, আবার একটু হাসলো। আজকে সন্ধ্যার সময় এখানে অবশ্য আজকে পূজার আসার কথা আছে, কারণ কালকে সকালবেলায় সবাই মিলে আবার লন্ডন চলে যাবে। এদিকে পূজারও কলেজ খোলাই আছে, তাই তাকেও লন্ডন যেতে হবে। এজন্য আজকে সন্ধ্যার সময় পূজা তুহিনদের বাড়িতে চলে আসবে। তুহিনদের যেহেতু প্রাইভেট প্লেন আছে, তাই সকালবেলায় সবাই মিলে সেই প্লেনেই লন্ডনে যাবে। তুহিন অবশ্য অপেক্ষা করছিল কখন পূজা আসবে। সময় মতো পূজাও চলে এলো। তুহিনের ভীষণ ইচ্ছা হচ্ছিল পূজার সঙ্গে একা একটু টাইম কাটাতে, তাই কোনো কথাই না বলে সে সবার মাঝ থেকে পূজার হাতটা ধরে নিয়ে ছাদে চলে গেল। পূজা একটু অবাক হলেও তার ভীষণ ভালো লাগলো। শান্ত মেয়ের মতো সে কোনো কথা না বলেই তুহিনের সঙ্গে ছাদে চলে যায়। ছাদে গিয়েই তুহিন পূজার হাতটা ছেড়ে দিয়ে বলল,
ওয়েদারটা ভীষণ ভালো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। এই প্রথম তুহিন পূজার সঙ্গে গল্প করতে চাইলো, তাই কথাটা শোনার পর পূজার মনটা যেন আনন্দে ভরে উঠল। পূজা অবশ্য কোনো কথাই বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে তুহিন আবার বলল, জানো তো পূজা, আমাদের বাড়িতে মনে হয় একটা সুন্দরী চোর ঢুকেছে। আমার জামা কাপড় সব চুরি হয়ে যাচ্ছে। পূজা অবশ্য বুঝতে পারছে তুহিন কি বলতে চাইছে। কথাটা শুনে পূজা একটু লজ্জা পেল। তুহিন পূজার আরেকটু কাছে গিয়ে বলল, তুমি কি জানো কে জামা চুরি করছে? পূজা কোনো কথা না বলেই মুখটা ঘুরিয়ে নিল। তুহিন একটু হেসে বলল, আমার খুব ভালো লেগেছে যে তুমি জামাটা নিয়েছো, কিন্তু আমার এত কিছু থাকতে তুমি হঠাৎ জামাটা কেন নিলে? পূজা হঠাৎ করে কি বলবে বুঝতে পারছিল না। তারপর সেও একটু হেসে বলল, এমনি, জামাটায় তোমাকে ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি চাই না এটা পরে তুমি বাইরে বেরো আর অন্য মেয়েরা তোমাকে দেখুক। পূজার কথাটা শুনে তুহিনের ভীষণ ভালো লাগলো। আর একটু হেসে সে পূজাকে বলল, খুব ভালোবাসো আমায়, তাই না পূজা? কথাটা শুনে পূজা একটু থমকে যায়, কারণ তুহিন যে কথাটা বলেছিল সেই কণ্ঠস্বরটার ভিতরে একটা আবেগ ছিল, একটা ভালো লাগা আর ভালোবাসাও ছিল। এই কণ্ঠস্বরটা শুনে পূজারও ভীষণ ইচ্ছা হলো নিজের ভালো লাগাটা শেয়ার করতে, তাই সে আস্তে করে বলল, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি, কিন্তু জানি না অপোজিটের মানুষটা আমায় ঠিক কতটা ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা। কথাটা শুনে তুহিন একটু অবাক হয়ে প্রশ্ন করল, এসব তুমি কি বলছো পূজা, কেন বলছো? কথার পরিপ্রেক্ষিতে পূজা কথাটা বলে ফেলেছিল, কিন্তু তুহিন যখন প্রশ্ন করলো তখন পূজা একটু আটকে উঠে বলল, কিছু না, এমনি হঠাৎ করে জানি না কি বলে ফেলেছি। পূজার এই কথাটা শুনে তুহিন পূজার সামনে দাঁড়িয়ে বলে, হঠাৎ করে একটা কথা বলা যায় না পূজা। তোমার মনের ভিতরে যদি এই সমস্ত কিছু না চলে তাহলে এই কথাটা তুমি বলতে পারতে না। পূজা, আমি চাই তোমার মনের ভিতরে যা চলছে আমায় নিয়ে তুমি আজকে সমস্তটা আমার সঙ্গে শেয়ার করো। পূজা অবশ্য কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিচ্ছিল না। পূজাকে এরকম শান্ত হয়ে থাকতে দেখে তুহিন আবার পূজার হাতটা ধরে বলল, পূজা, আমি হয়তো বুঝতে পারছি তুমি কেন এরকম একটা কথা বলেছ। আমি অস্বীকার করছি না, কিন্তু তারপরেও আমি চাই সমস্তটা তোমার মুখ থেকে শুনতে। পূজা আরেকটু সময় চুপ করে থেকে বলে, আমার কেন জানি না মনে হয় তুমি আমাকে ভালোবাসো না, শুধুমাত্র ফ্যামিলির কারণে তুমি আমাকে বিয়ে করতে চাইছো। তুমি অবশ্য আমাকে বলেছিলে যে তুমি আর 5 জনের মতো অতটা রোমান্টিক না, বা তুমি অতটা সময় দিতে পারবে না। সেগুলো আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরেও ছোটোখাটো কিছু জিনিস তো আমি তোমার কাছ থেকে আশা করতেই পারি। ফোনে আমার সঙ্গে তুমি প্রত্যেক দিন কথাও বলো না, এমনটা না যে তুমি চাইলে প্রত্যেক দিন 2-1 মিনিট আমার সঙ্গে কথা বলতে পারো না। আমরা যখন একই বাড়িতে থাকি তখন কিন্তু তুমি আমার সঙ্গে তেমন একটা কথা বলো না। তুমি চাইলেই কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো। তুমি যে সবসময় ব্যস্ত থাকো বাড়িতে, তেমনটা কিন্তু না। এত দিন হয়ে গেছে আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তারপরেও আজ পর্যন্ত তুমি কখনো মন খুলে আমার সঙ্গে একটা কথাও বলোনি। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি খুব ভালোবাসি, কিন্তু এই সমস্ত কিছু যখন দেখি তখন আমার এটাই মনে হয় যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না। বিশ্বাস করো, এই সমস্ত কিছু দেখে না আমার ভীষণ খারাপ লাগে। আমি অনেকবার ভেবেছি যে এটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আমি তোমার সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারিনি। আমি যখন একা একা থাকি তখন আমি অনেকবার ভেবেছি যে এই সম্পর্কটা আমি আর এগোবো না, এটা আমি ব্রেকআপ করে দেবো, কিন্তু তোমাকে সামনে থেকে যখন দেখি তখন আমার এটাই মনে হয় যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কথাগুলো বলতে বলতে পূজার চোখে জল চলে আসে। একটা পর্যায়ে পূজা কেঁদেও দেয়। তুহিন পূজার কাছে এসে তার চোখের জলটা মুছিয়ে কপালে ছোট্ট করে একটা আদর করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তুহিনেরও অবশ্য খারাপ লাগছিল। সে পূজাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমায় ভুল বুঝছো পূজা। কাউকে যদি পছন্দ না হয় তখন তাকে ফ্যামিলির মতেও বিয়ে করা যায় না। নিজেকে একটা প্রশ্ন করে দেখো না, তুমি যদি আমায় পছন্দ না করতে তাহলে পারতে ফ্যামিলির মতে তুমি আমাকে বিয়ে করতে? আর হ্যাঁ, আমি হয়তো তোমার সঙ্গে কথা কম বলি, কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে পছন্দ করি না বলে কথা কম বলি। আসলে আমি এরকমই। তবে চেষ্টা করব এখন থেকে তোমার সঙ্গে আরেকটু বেশি কথা বলতে। পারবে না আমাকে এভাবে মেনে নিতে পূজা? পূজা অবশ্য কোনো কথাই বলল না। সে তুহিনকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে খুব কাঁদল। তুহিনও আর কিছুই বলল না। এভাবেই সে পূজাকে কিছুক্ষণ জড়িয়ে ধরেছিল। এরপর দুজন দুজনকে ছেড়ে দিয়ে তুহিন পূজার চোখের জলটা মুছিয়ে দিলে পূজা বলে, অনেকবার আমি একা একাই ভেবেছি যে তোমার সঙ্গে ব্রেকআপ করব, কিন্তু আজকের পরে মনে হয় না যে এই চিন্তা ভাবনাটা কখনো আমার মাথাতেও আসবে। তুহিন তখন পূজাকে উদ্দেশ্য করে বলে, এসব উল্টোপাল্টা চিন্তাভাবনা কখনো মাথাতে এনো না। পূজা তখন তুহিনকে বলে,
আমাকে জিজ্ঞাসা করো কেন আমার মাথাতে এসব আসবে না। পূজার কথাটা শুনে তুহিন একটু হেসে বলল, আচ্ছা বলো কেন আসবে না। পূজা তখন উত্তর দেয়, আমি জানি না শান্তির জায়গাটা আসলে কোথায়, তবে আমি আমার পৃথিবীর সব থেকে শান্তির জায়গাটা পেয়ে গেছি। এরপর পূজা তুহিনের বুকে হাত দিয়ে বলে, এটাই হলো আমার পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। বিশ্বাস করো, তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে না, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। মনে হলো যেন সমস্ত দুঃখ, কষ্ট, খারাপ লাগা কোথায় যেন চলে গেছে। আলাদাই একটা শান্তি অনুভব হলো। এই শান্তিটা আমি এখনও পর্যন্ত পৃথিবীতে কোথাও পাইনি। তুহিন কোনো কথা বলছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পূজার কথাগুলো শুনছিল। পূজা আবার বলল, এই জায়গাটা আর কখনো কাউকে দেবে না, এটা শুধু আমার। আই লাভ ইউ। পূজার কথাগুলো শেষ হলে তুহিন পূজাকে আবারও নিজের বুকের কাছে এনে খুব যত্ন করে জড়িয়ে ধরল। প্রথম দিকে কেউ কোনো কথা বলছিল না, শুধু দুজন দুজনকে ফিল করছিল। কিছুক্ষণ পর তুহিন বলে উঠল, আমাকে অনেকেই প্রপোজ করেছে, কিন্তু আজও পর্যন্ত আমি কখনো এই জায়গাটায় কাউকে আসতে দেইনি পূজা। আমি সবসময় এটাই ভাবতাম যে এখানে আমি শুধুমাত্র তাকেই আসতে দেব যাকে আমি সারা জীবন আগলে রাখতে পারবো, ভালোবাসতে পারবো। আর সেটা হলে তুমি পূজা। এখানে শুধুমাত্র তোমার অধিকার আছে, আর কারো না। এভাবে তারা আরও কিছুক্ষণ থাকার পর নিচে চলে যায়। রাত্রেবেলার ডিনার সেরে যে যার মতো ঘুমাতে যায়। আজও দুজন দুজনের কথা মনে করতে করতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যথারীতি ফ্যামিলির সকলে মিলেই একসঙ্গে লন্ডনে যায়। সেখানে অবশ্য সবাই বেশ কয়েকদিন থাকবে, তবে তুহিন মাত্র 7 দিন থাকবে। লন্ডনে যাবার 2 দিন পর একদিন বিকেলবেলায় তুহিন অফিস থেকে বাসায় ফিরছিল। আর ঠিক তখনই তুহিনের চোখ যায় রাস্তার সাইডে একটা গাড়ির দিকে। গাড়ি থেকে একটা মেয়ে নামছে। গাড়ির জানলার কাচটা নামিয়ে দেখে এ তো পরিচিত একটা মুখ। মেয়েটার নাম অনুষ্কা। তুহিন অবশ্য কোনো কিছুই না ভেবে তাড়াতাড়ি সে গাড়ি থেকে নেমে অনুষ্কার সামনে গিয়ে দাঁড়ায়। অনুষ্কা প্রথমে তুহিনকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তারপর তুহিন হেসে বলে, কিরে তুই এখানে? কিছুক্ষণ পর অনুষ্কা উত্তর দেয়, হ্যাঁ, এখানে একটা কোম্পানিতে জব করি আমি। তুহিন আবার বলল, তোকে অনেক দিন পর দেখে না সত্যি ভীষণ ভালো লাগছে। যাই হোক, যদি তোর টাইম থাকে তাহলে কোথাও বসে কি আমরা গল্প করতে পারি? তুহিনের প্রশ্ন শেষ হতে না হতেই অনুষ্কা উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। এরপর দুজন তুহিনের গাড়িতে এসে বসলো। গাড়িটা চলা শুরু করলে অনুষ্কা বলে উঠল, তুহিন, একটা নিলিবিলি শান্ত পরিবেশে নিয়ে যাবি, যেখানে বসে গল্প করতে পারি। তুহিন মাথাটা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। চলুন এবার আপনাদের সঙ্গে অনুষ্কার পরিচয়টা একটু দিই। অনুষ্কা তুহিন হাই স্কুলের বন্ধু। ক্লাস 12 পর্যন্ত তারা একসঙ্গেই পড়াশুনো করেছে। হাই স্কুলে 5 জন বন্ধুবান্ধব একসঙ্গেই মেলামেশা করত। তার ভিতরে আকাশ ছিল, আবার অনুষ্কাও ছিল। স্কুল লাইফে অনুষ্কা তুহিনের ভীষণ খেয়াল রাখত। অন্যদিকে তুহিনও অনুষ্কাকে ভীষণ পছন্দ করত, তবে সে কখনো তাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখেনি। এমনিতেই অনুষ্কাকে তুহিনের ভালো লাগতো। গাড়ির ভিতরে তুহিন আর অনুষ্কা নিজেদের স্কুল লাইফের অনেক গল্প করছিল। গল্প করতে করতে খুব সুন্দর একটা নির্জন জায়গায় এসে গাড়িটা দাঁড় করালো। এরপর দুজন একটা জায়গায় এসে বসে আবারও তাদের স্কুল লাইফের গল্প করছিল। গল্প করতে করতে হঠাৎ করে তুহিন অনুষ্কাকে বলল, এত গল্প তোর সঙ্গে করলাম, কিন্তু আসল জিনিসটাই তো শোনা হলো না, তুই বিয়ে করেছিস কি না? অনুষ্কা মাথাটা নেড়ে উত্তর দেয়, না করিনি। তুহিন আবার প্রশ্ন করে, কাউকে ভালোবাসিস? অনুষ্কা মাথাটা নেড়ে বলে, হ্যাঁ বাসি। তুহিন অনুষ্কার দিকে তাকিয়ে আবার বলে, কবে বিয়ে করছিস? অনুষ্কা তখন হেসে বলে, সে তো এখনও পর্যন্ত জানে না যে আমি তাকে ভালোবাসি। তুহিন তখন বলে, ঠিক আছে, জানে না তো কী হয়েছে, এখন তাকে জানা যে তুই তাকে ভালোবাসিস। অনুষ্কা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আসলে বুঝতে পারছি না তাকে জানানোটা আদৌ ঠিক হবে কি না। তুহিন তখন অবাক দৃষ্টিতে অনুষ্কার দিকে তাকিয়ে বলে, তুই যে কী বলছিস আমি সত্যি বুঝতে পারছি না, একটু ঠিকঠাক করে বল তো কী হয়েছে। তুহিনের প্রশ্নে অনুষ্কা তখন বলতে শুরু করে, অনেক আগে থেকে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। স্টিল নাও আজও আমি তাকে ভালোবাসি। আর জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তাকেই ভালোবেসে যাব। আমি যখন বুঝতে পারলাম আমি তাকে ভালোবাসি, তখন আমি তাকে কিছুই বলতে পারিনি, বলতে পারিস হারিয়ে ফেলার ভয়। এরপর আমাদের রাস্তা যখন দুদিক হয়ে যায়, তখন সত্যি আমি তাকে হারিয়ে ফেলেছিলাম। কিছুদিন আগে তাকে আমি খুঁজে পেয়েছি, আর যখন খুঁজে পেয়েছি তখন আমি এটাই জানতে পারি যে তার অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানি এখন তাকে হয়তো বা আমি পাবো না, কিন্তু তারপরেও আমি বুঝতে পারছি না যে অন্তত একবার তাকে আমি জানাবো কি না যে আমি তাকে খুব ভালোবাসি।
আমি যখন একা একা বসে থাকি তখন জানিস তো তুহিন, আমার মাঝে মধ্যেই মনে হয় যে সারা জীবন আমি যে ছেলেটাকে ভালোবেসে এসেছি অন্তত একবার হলেও তাকে আমি একটু জানাই যে আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু আমি বুঝতে পারছি না কী করব। তুই বল না, তাকে কি আমার জানানো উচিত? তুহিন তখন উত্তর দিল, তুই আমার বন্ধু হোস, কিন্তু তারপরেও এখানে আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। শুধুমাত্র দুদিক থেকে আমি দুটো কথা বলতে পারি। দেখ, ছেলেটার যখন বিয়ে ঠিক হয়েছে তখন তাকে জানানো উচিত কি উচিত না সত্যি আমি বলতে পারি না। তবে তোর দিক থেকে তাকালে আমি একটা কথাই বলতে পারি, সারা জীবন যে ছেলেটাকে তুই নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছিস, নিজের মনের শান্তির জন্য অন্তত একবার হলেও তাকে হয়তো বা জানালেও জানাতে পারিস। আর ছেলেটা যে ডিসিশানই নিক না কেন, সেখানে কিন্তু কখনো তাকে কোনো দোষারোপ করা যাবে না, কারণ এই সমস্ত কিছু তো আগে কখনো জানতো না। তুহিনের কথাটা শুনে অনুষ্কা বলে, আমি তাকে কখনোই দোষারোপ করি না, না আগে করেছি, না এখন করছি, আর না ভবিষ্যতে করব। কারণ আমি জানি তার মতো একটা ভালো ছেলে পৃথিবীতে আর একটাও নেই। অনুষ্কার কথাটা শুনে তুহিন একটু হেসে বলল, খুব ভালোবাসিস তাই না? তোর কথাগুলো শুনে তো আমারই ছেলেটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তোর কাছে কোনো ছবি আছে? দেখা তো। অনুষ্কা তখন তুহিনের দিকে ফিরে তাকিয়ে বলে, সত্যি তুই জানতে চাস ছেলেটাকে? তুহিন মাথাটা নাড়িয়ে হ্যাঁ বলল। তুহিন আর অনুষ্কা একটা জায়গায় বসেছিল। তুহিনের কথাটা শুনে অনুষ্কা সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমার সঙ্গে আমার বাসার কাছে, সেখানে গেলে তুই সবটা জেনে যাবি। তুহিন আর কোনো প্রশ্ন করল না। অনুষ্কার কথাগুলো শুনে তুহিনেরও অবশ্য ভীষণ জানতে ইচ্ছে করছিল ছেলেটা আসলে কে। তারপর তারা গাড়িতে গিয়ে বসে। গাড়িটা আস্তে আস্তে অনুষ্কার বাসার নিচে গিয়ে দাঁড়ালে অনুষ্কা তাকে বাসায় যেতে বলে। তুহিন তখন বলে উঠল, ছেলেটা যদি এখানে থাকে তাহলে আমি তোর সঙ্গে আসব। আর যদি তুই আমাকে ছবি দেখাতে চাস তাহলে এটাই বলবো, প্লিজ এখানে নিয়ে আয় না। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন যদি আমি তোর বাসায় যাই তাহলে আরও দেরি হবে। অনুষ্কা গাড়ি থেকে নামতে নামতে বলে, ঠিক আছে তুই বস, আমি আসছি। কথাটা বলে অনুষ্কা সেখান থেকে চলে যায়। তুহিন একা একাই গাড়িতে বসেছিল। 10 মিনিট পর অনুষ্কা আবার সেখানে আসে। হাতে ছিল বড় একটা ডায়েরি। সেটা তুহিনের কাছে দিয়ে বলে, রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর একা একা যখন তুই ঘুমাতে যাবি ঠিক তখনই এই ডায়েরিটা তুই খুলবি। বন্ধু হিসেবে আমি তোকে রিকোয়েস্ট করছি, তার আগে কিন্তু একদমই খুলিস না। এটা কিন্তু একটা ডায়েরির পৃষ্ঠা না, ক্লাস 8 থেকে এই ডায়েরিটা আমি প্রত্যেক দিন লিখি, বলতে পারিস আজও লিখেছি। অনেকগুলো ডায়েরির পৃষ্ঠা জুড়ে জুড়ে এই ডায়েরিটা আমি তৈরি করেছি। শুধুমাত্র কভারটা মাঝে মধ্যে আমি নতুনভাবে চেঞ্জ করি। এত বছর ধরে আমি এই ডায়েরিটা লিখছি। এক রাত্রে তোর পক্ষে এই ডায়েরিটা পড়া সম্ভব না, তারপরেও কিছু কিছু অংশ পড়ে আজকে রাত্রেই তুই আমাকে একটা ফোন করবি। আমি তোর ফোনের অপেক্ষায় থাকবো। ডায়েরির লাস্ট পৃষ্ঠায় আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। আবারও বলছি, রাত্রে ঘুমানোর আগে কিন্তু তুই এই ডায়েরিটা একদমই খুলিস না। অনুষ্কার কথাগুলো শুনে তুহিন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তুহিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনুষ্কা সেখান থেকে চলে যায়। তুহিনও আর অপেক্ষা না করে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে। তুহিনের অবশ্য বারবার ডায়েরিটা খুলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু অনুষ্কার বলা কিছু কথার জন্য সে আর ডায়েরিটা খুলতে পারেনি। বাড়িতে ঢুকতে ঢুকতে তুহিনের প্রায় রাত 8:30 বেজে যায়। বাড়িতে অবশ্য মা, পূজা, দাদা, বৌদি সকলে ছিল। তুহিন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সবার সঙ্গে বসে একটু গল্প করলো। এরপর রাতের ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি সে তার রুমে চলে আসে। খোলার উদ্দেশ্যে ডায়েরিটায় হাত দিতে না দিতে ডায়েরিটা খুলে গেল। এমন একটা পৃষ্ঠা খুললো যেখানে তুহিনের স্কুল লাইফের একটা ছবি আছে। ছবিটা দেখে তুহিন একটু অবাক হয়ে ডায়েরির আরও একটা পৃষ্ঠা খুললো। সেখানেও দেখে তুহিনের ছবি। ডায়েরির ভিতরে তুহিনের স্কুল লাইফের অনেকগুলো ছবি ছিল। মাঝে মাঝে পৃষ্ঠায় সেগুলো পিন আপ করে লাগানো ছিল। শুধু যে তুহিনের ছবি ছিল তেমনটা কিন্তু না, ডায়েরির ভিতরে তুহিনের ছোটোখাটো অনেক জিনিসই আছে। তুহিনের আর বুঝতে বাকি থাকলো না অনুষ্কা যে ছেলেটাকে ভালোবাসে সেটা আর কেউ না, তুহিন। তুহিন ডায়েরিটার কিছু কিছু অংশ পড়তে শুরু করলো। পড়ে তুহিন এটাই বুঝতে পারলো, ক্লাস 8 থেকে অনুষ্কা তুহিনকে ভালোবাসে। প্রত্যেক দিন ডেট দিয়ে দিয়ে লেখা আছে স্কুলে গিয়ে তুহিনের সঙ্গে কোন দিন কী হয়েছে আর কী কথা হয়েছে। একদিন স্কুলে গিয়ে তুহিনের হাতটা কেটে যায়, প্রচণ্ড রক্ত পড়ছিল। অনুষ্কা তার রুমালটা ছিঁড়ে তুহিনের হাতে বেঁধে দিয়ে বলেছিল, কালকে যখন স্কুলে আসবি তখন কিন্তু এই রুমালটা নিয়ে আসবি, আর হ্যাঁ, রুমালটা কিন্তু একদম ধুবি না, যেন রক্ত লাগানো থাকে। তুহিন অবশ্য প্রশ্ন করেছিল কেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর অনুষ্কা দেয়নি। তারপরেও পরের দিন তুহিন যখন স্কুলে আসবে তখন সেই রক্তমাখা ছেঁড়া রুমালের টুকরোটা সে ধুয়ে পরিষ্কার করেই অনুষ্কাকে দিয়েছিল।
কোন ডেটে কত সালে এই জিনিসটা হয়েছিল সেটাও অনুষ্কার ডায়েরির পৃষ্ঠাতে লেখা আছে। আর যে পৃষ্ঠায় এই সমস্ত কিছু লেখা আছে সেখানে সেই ছেঁড়া রুমালের টুকরোটাও পিন আপ করে লাগানো আছে। স্কুলে একদিন তুহিনের একটা শার্টের বোতাম ছিঁড়ে গেছিল, আর সেই বোতামটাও অনুষ্কার ডায়েরির পৃষ্ঠায় সেলাই করে রাখা আছে। ছোটোখাটো তুহিনের এরকম অনেক জিনিসই সেই ডায়েরিতে ছিল। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত তুহিনের প্রত্যেকটা দিন যেন ডায়েরির পাতায় জল করছে। ডায়েরিটা সে যতই পড়ছে ততই যেন তার স্কুল লাইফের সমস্ত স্মৃতি তার সামনে চলে আসছে। ডায়েরির কয়েকটা পৃষ্ঠা তুহিন পড়েছে। তার ভিতরে একটা পৃষ্ঠায় লেখা আছে, আমি তুহিনকে খুব ভালোবাসি। আমি জানি না আমি ওকে কখনো পাবো কি না। যদি পাই তাহলে তো সেটা ভালো, আর যদি না পাই তাহলে এটাই মনে করব যে সে আমার ভাগ্যে কখনো ছিলই না। তবে হ্যাঁ, জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তুহিনকেই ভালোবেসে যাব। ক্লাস 8 থেকে আমার এই ভালোবাসার জার্নিটা শুরু হয়েছে, আর এটা শেষ হবে আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আজ পর্যন্ত কোনো ছেলেকে আমি আমার হাতটাও ধরতে দেইনি। আমি এটাই মনে করি যে তুহিনকে আমি পাই বা না পাই, আমার সমস্ত কিছুর উপরে শুধুমাত্র তুহিনের অধিকার আছে। কারণ আমি আমার সবটুকু দিয়ে শুধু তুহিনকেই ভালোবাসি। তাই আমার লাইফে অন্য কোনো ছেলেকেও আমি কখনো মেনে নিতে পারবো না। তুহিনকে ছাড়া আমি কখনো বিয়েও করব না। আর ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া না, দূর থেকেও ভালোবাসা যায়। এ জীবনে শুধুমাত্র আমি তুহিনকেই ভালোবেসেছি, আর ওকেই ভালোবাসবো। আর এটাই হলো আমার ভালোবাসা। অনুষ্কার লাস্টের এই কথাগুলো পড়ে তুহিনের ভীষণ খারাপ লাগলো। স্কুল লাইফে সেও যে অনুষ্কাকে অপছন্দ করতো তেমনটা কিন্তু একদমই না। অনুষ্কাকে তুহিনেরও ভীষণ ভালো লাগতো, তবে সেই ভালো লাগাটা কি ভালোবাসা কি না সেটা তুহিন নিজেকে কখনো প্রশ্ন করে দেখেনি। কারণ স্কুল লাইফে তুহিনের এটাই বক্তব্য ছিল, এখন কেরিয়ার গড়ার টাইম, প্রেম ভালোবাসার সময় না। যখন আমি বিয়ে করব তার আগে অবশ্যই কাউকে না কাউকে ভালোবাসবো, এখন না। ডায়েরির পাতাগুলো বন্ধ করে দিয়ে তুহিন মনে মনে এটাই ভাবছিল। ডায়েরির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু ভালোবাসার ছোঁয়া। ক্লাস 8 থেকে অনুষ্কা আমাকে ভালোবাসে। এখনও যে কোনো মেয়ে কাউকে এতটা ভালোবাসতে পারে সত্যি আমার জানা ছিল না। অনুষ্কার জন্য তুহিনের ভীষণ খারাপ লাগছিল, কিন্তু তুহিন কি করবে না করবে সেটাই বুঝতে পারছিল না। তুহিন অবশ্য জানে আজকে অনুষ্কা তুহিনের ফোনের অপেক্ষায় বসে আছে। তুহিনেরও ভীষণ ইচ্ছা হচ্ছিল অনুষ্কার সঙ্গে কথা বলতে, তাই ডায়েরির লাস্টের পৃষ্ঠা থেকে অনুষ্কার নাম্বারটা নিয়ে সে অনুষ্কাকে ফোন করলো। অনুষ্কাও অপেক্ষা করছিল কখন তুহিনের একটা ফোন আসবে, তাই ফোনটা বাজতে না বাজতেই অনুষ্কা ফোনটা রিসিভ করে হ্যালো বলে। কিছুক্ষণ চুপ করে থেকে তুহিন বলে উঠল, 1-1.5 বছর আগে কোথায় ছিলিস তুই? অনুষ্কা ছোট্ট করে বলে, মানে? তুহিন তখন উত্তর দেয়, 1 বছরের বেশি হয়ে গেছে পূজার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বলছি যখন আমার লাইফে কেউ ছিল না তখন কোথায় ছিলিস তুই? অনুষ্কা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, 1-1.5 বছর আগে যদি আমি তোকে বলতাম তুই আমাকে ভালোবাসতিস? জানি না অনুষ্কা, পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না, তবে যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে তাকে মনে হয় না আমি ইগনোর করতে পারতাম। কথাটা বলে দুজনই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তুহিন আবার বলে, বিশ্বাস কর তোর ডায়েরিটা পড়ে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে, আর ফোনে এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে কি বলবো না বলবো সত্যি আমি বুঝতে পারছি না। তাই আজকে যেখানে দেখা করেছি কালকে বিকালবেলা আমরা সেখানে দেখা করে কথা বলতে পারি। তুহিনের কথাতে অনুষ্কাও রাজি হয়ে যায়। তারপর দুজন ফোন কেটে দিয়ে রাত্রে যে যার মতো শুয়ে পড়ে। আজকে রাত্রে ঘুমানোর সময় তুহিন আর পূজার কথা ভাবেনি, ভেবেছিল শুধু তার স্কুল লাইফের কথা। ডায়েরির পাতাতে যে কথাগুলো লেখা ছিল বারবার শুধু যেন সেগুলোই তার মনে পড়ছিল। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে তুহিন যখন অফিসের উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখনই পূজা তার সামনে এসে বলে, আজ পর্যন্ত অনেকবার আমি তোমাকে আই লাভ ইউ বলেছি, কিন্তু তুমি তার পরিপ্রেক্ষিতে কখনো আমাকে আই লাভ ইউ কথাটা বলোনি। তুমি কি বলবে না? তুহিন পূজার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বলবো, তবে সেটা এখন না। তুহিন আর কোনো কথা না বলে সে অফিস চলে যায়। অফিস ছুটির পর সে একটা জায়গা থেকে অনুষ্কাকে তার গাড়িতে তুলে নেয়। আগের দিন যে নিলিবিলি জায়গাটায় দুজন কথা বলছিল আজকেও সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কথা বলছিল। তুহিন তখন অনুষ্কাকে প্রশ্ন করে, তুই তো বেশ কয়েক বছর আগে থেকেই আমাকে ভালোবাসিস, তাহলে তখন কেন তুই আমাকে বলিসনি, বা এতদিন তুই কোথায় ছিলিস? অনুষ্কা তখন তুহিনকে বলে, জানতে চাস তখন আমি কেন তোকে বলিনি? তাহলে শোন, তোর জন্যই আমি তোকে বলতে পারিনি কিছু। কথাটা শুনে তুহিন অনুষ্কার দিকে ফিরে তাকায়। সেটা দেখে অনুষ্কা আবার বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, তাহলে শোন। ক্লাস 8-এ যখন ফাইনাল পরীক্ষা দেব তার কিছুদিন আগে থেকে আমি ফিল করতে পারি যে আমি তোকে ভালোবাসি।
তার আগে কখনো আমার মনে আসেনি যে আমি তোকে ভালোবাসি। তার আগে তোকে কয়েকজন প্রপোজ করেছিল, আর আমি যখন তোকে ভালোবেসে ফেলেছি তার ভিতরেও তোকে কয়েকজন প্রপোজ করে, কিন্তু তুই সবাইকে না বলতিস। আমরা যে কয়েকজন বন্ধু একসঙ্গে মিশতাম তাদের ভিতরে আমরা 2-1বার তোকে প্রশ্ন করেছিলাম তুই কেন না বলিস, কেন প্রেম করছিস না, কিন্তু তুই বারবার শুধু একটা কথাই বলতিস। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম ভালোবাসা নিয়ে আমি কিছু ভাবছি না বা ভাবতেও চাই না। আমি এই সমস্ত কিছু তখনই ভাববো যখন আমি একটা কেরিয়ার গড়তে পারবো। একদিন তুই রেগে গিয়ে এটাও বলেছিলিস, বারবার কেন আমাকে এই সমস্ত নিয়ে তোরা কথা বলিস, অন্য কোনো টপিকস থাকলে বল, আর না হলে বলিস না। আর এই নিয়ে যদি কোনো দিন আর কোনো কথা বলিস তাহলে বিষয়টা ভালো হবে না। আবারও বলছি, আমি আমার লাইফে কেরিয়ার তৈরি না করে কোনো প্রেম ভালোবাসায় যাব না, আর এটা নিয়ে কেউ কোনো কথা বলবি না, মাইন্ড ইট। তারপর থেকে আমরা কিন্তু কখনো তোকে এই সমস্ত নিয়ে কিছু বলিনি। আর আমি মনে মনে এটাই ভেবেছিলাম যে আমি যদি এখন তোকে প্রপোজ করি তাহলে তুই তো আমাকে নাই বলবি, আর এমনটাও হতে পারে যে আমাদের ভিতরে বন্ধুত্বের সম্পর্কটাও থাকছে না। আর এই ভয়তে আমি তোকে কিছুই বলতে পারিনি তখন। আর আমি এটাই ভেবেছিলাম যে বন্ধুত্বটা নিয়ে আমি এগিয়ে যাব, আর যখন টাইম হবে তখন আমি তোকে সমস্ত কিছু খুলে বলবো। কিন্তু বিশ্বাস কর, এই সমস্ত কিছু না বারবার আমার শুধু তোকে বলতে ইচ্ছে হতো, কিন্তু বলতে পারতাম না। তাই আমার এই মনের কথাগুলো আমি ভেবেছিলাম ডায়েরিতে লিখে রাখি, যখন সময় হবে তখন তোকে আমি সবটা বলবো। তাই বন্ধু হিসেবে আমি ডায়েরিটাই বেছে নিয়েছিলাম আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য। ডায়েরিটা যখন আমি লেখা শুরু করলাম তখন আমি এটাই মনে করলাম যে ওর থেকে বড় বন্ধু আর কিছু হতে পারে না। মনের কথাগুলো যখন আমি ডায়েরিতে লিখতাম তখন না আলাদাই একটা শান্তি অনুভব হতো। অবশ্য বলতে পারিস এখনও হয়। এটা তো গেল স্কুল লাইফের কথা। যখন আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়ে যাই তখন কিন্তু আমাদের প্রত্যেকের রাস্তা আলাদা হয়ে যায়। তুই বোম্বে ভর্তি হলি, একটা বছর তোর সঙ্গে কন্ট্যাক্ট ছিল, হ্যাঁ কথা তেমন একটা হতো না, তবে কন্ট্যাক্ট ছিল। কিন্তু একটা বছর পর তোকে আর আমি ফোনে পাইনি, কন্ট্যাক্ট সমস্ত দিক দিয়ে বন্ধ হয়ে যায়। বন্ধু বান্ধবদের ভিতরে কয়েকজনকে আমি ফোন করেছিলাম, তারাও একই কথা বলল, তোর সঙ্গে তাদেরও কোনো যোগাযোগ নেই। কোথায় হারিয়ে গেছিলি তুই? তুহিন তখন উত্তর দেয়, আমার সিমটা নষ্ট হয়ে গেছিলো, আর আমার নাম্বারটা যখন নষ্ট হয়ে যায় তখন আমি নতুন করে একটা নাম্বার নিই। হ্যাঁ, তোদের কারো নাম্বারই আমার কাছে ছিল না, তাই কন্ট্যাক্টও করতে পারিনি। আর তাছাড়াও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি, একদিকে পড়াশুনো আর অন্যদিকে বিজনেস। দাদা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনোটা শেষ করে বিজনেসে ঢুকে যায়, আর সে পরিপ্রেক্ষিতে আমাকেও দাদাকে টুকটাক হেল্প করতে হতো, আর সেই সঙ্গে তো আমার পড়াশুনোটা ছিল। লাস্ট 3-4 বছর 24টা ঘন্টাও যেন আমাদের কাছে মনে হতো প্রচণ্ড কম। কোথা থেকে যে টাইমটা চলে যেত আমরা সত্যিই বুঝতে পারতাম না। পড়াশুনো, বিজনেস এসবের ভিতরে না নিজেদের এতটা আটকে রেখেছিলাম যে বাইরের কোনো কিছুই তখন আমাদের মাথার ভিতরে আসতো না। আর তখন কষ্টের ফল হিসেবে আজকে আমরা এই দিনগুলো দেখতে পাচ্ছি। অনুষ্কা তখন আবার বলে উঠল, অনেকভাবে অনেক চেষ্টা করেছিলাম তোর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তোর কলকাতার বাড়িতে গিয়েও আমি আশেপাশে খোঁজ নিয়েছি, তারা জানে শুধু তুই বোম্বে থাকিস, কিন্তু কোথায় কিভাবে থাকিস সেটা কেউ জানে না। এখান থেকে 7-8 মাস আগে আমার আকাশের সঙ্গে যোগাযোগ হয়, আর সেই বলে সে নাকি তোর একটা কোম্পানিতে জব করে, আর এটাও বলেছে তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে না আমার ভীষণ খারাপ লেগেছিল, বলা যায় আমি দুদিন পুরো ফ্রিজ হয়েছিলাম। কিন্তু তারপরে আবার সেই ডায়েরিটাকে বন্ধু হিসেবে বেছে নিলাম, সেখানে আবার মনের কথাগুলো লিখতে শুরু করলাম। আর এই ডিসিশান নিলাম যে দূর থেকেও তো অনেকে অনেককে ভালোবাসে, আমি না হয় সেরকম একজন হয়েই থাকলাম। মোটামুটি বেশ ভালো একটা জব করি আমি, তাই নিজের খরচ নিজেই চালাতে পারি। এজন্য বাড়িতেও আমি বলে দিয়েছি যে আমি কখনো বিয়ে করব না। প্রথম প্রথম তারাও একটু অমত করেছিল, কিন্তু এখন তারা আমার মতেই মত দেয়। কথাগুলো শুনে তুহিন অনুষ্কাকে বলে উঠল, অনুষ্কা তুই আমার বয়সী, আমাদের বয়স যে আহামরি অনেক বেশি তা কিন্তু না। এখনও বিয়ে করব কি করব না এই ডিসিশান নেওয়ার টাইম আসেনি অনুষ্কা। আর আমার জন্য তুই এমন কোনো ডিসিশান নিস না যে ডিসিশানে আমার খারাপ লাগে। অনুষ্কা তুই আমাকে ভালোবাসিস, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না, কিন্তু আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। আজ পর্যন্ত আমি কাউকে কখনো ভালোবাসিনি, না সেই দৃষ্টি দিয়ে আমি কাউকে কখনো দেখেছি। সবসময় আমি এটাই ভাবতাম যে যাকে আমি ভালোবাসবো তাকে আমার সমস্ত কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবো, তাকে আমি নিজের মতো করে গড়ে নেব। আর সেখানে দাঁড়িয়ে আছে পূজা। আজ পর্যন্ত আমাকে যত মেয়ে প্রপোজ করেছে তাদের কিন্তু আমি নিমিষের ভিতরে না বলে দিয়েছি, তবে তোকে আমি হ্যাঁ বা না কোনোটাই বলতে পারছি না। এই সমস্ত কিছুর জন্য না আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। পূজার আগে যদি তুই আমার লাইফে আসতিস তাহলে না আমাদের এই সব কিছু নিয়ে খারাপ লাগতো, আর না আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দুজন আমরা কথা বলতাম। তোর সামনে দাঁড়িয়ে আমার নিজের ভালোবাসার কথাটা বলা না একদমই ভালো দেখায় না, না সেটা আমার বলতে ভালো লাগবে আর না সেটা তোর শুনতে ভালো লাগবে, কিন্তু তারপরেও
সত্যিটা তো সত্যিই থেকে যায় অনুষ্কা। পূজা যখন আমার লাইফে আসে তখন তুই আমার লাইফে ছিলিস না। আর ও যখন থেকে আমার লাইফে এসেছে আমি আমার সমস্তটুকু দিয়ে শুধুমাত্র ওকেই ভালোবেসে এসেছি। আর ভালো না বাসারও তো কোনো কারণ ছিল না। আমি সবসময় এটাই ভাবতাম যে আমার কেরিয়ারটা গড়া হয়ে গেলে আমি আমার সমস্তটুকু দিয়ে একজনকেই ভালোবাসবো আর তাকেই বিয়ে করব। সত্যি কথা বলতে কদিনে না আমি পূজাকে খুব ভালোবেসে ফেলেছি, খুব। আর তাকে আমি আমার নিজের মতো করেও গড়ে নিয়েছি। আর এই নিজের মতো করে গড়ার চক্করে না মেয়েটাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক। সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি এটাই ভেবেছিলাম যে ওকে আমার কাছে টেনে নেওয়ার সময় এসে গেছে। আজকে আমার তোর সামনে দাঁড়িয়ে না নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে, কারণ তোর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই অনুষ্কা। তোর আর আমার এই ব্যাপারটা যদি এখন মানুষজন জানে তাহলে তাদের ভিতরে অনেকেই আমাকে ভুল বুঝবে। এটাই বলবে যে অনুষ্কা মেয়েটা তুহিনকে এতটা ভালোবাসে আর তুহিন মেনে নিতে পারছে না। কিন্তু কি করব বল, আমিও তো একজন মানুষ। আমিও তো মন প্রাণ দিয়ে একজনকে খুব ভালোবেসে ফেলেছি। আমিও তো তার কাছ থেকে সরতে পারছি না। এরপর দুজন কিছুক্ষণ চুপ হয়ে থাকে, কেউ কোনো কথা বলছিল না। আস্তে আস্তে অনুষ্কা তুহিনের কাছে গিয়ে বলে, এখানে তোর কোনো দোষ নেই তুহিন, তুই তো কিছুই করিসনি। আর তুই তো এই সমস্ত কিছু নিয়ে কিছু জানতিসও না। যেদিন থেকে আমি জানি তোর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমি এটাই মেনে নিয়েছিলাম যে এ জীবনে তোকে আর আমার হয়তো পাওয়া হবে না। অনেক খারাপ লেগেছিল, তারপরেও নিজেকে আমি সামলে নিয়েছিলাম। তাই আজকে আর অতটা খারাপ লাগছে না রে। কারণ উত্তর তো আমি অনেক আগে থেকেই জানি। তোকেও বলছি, এ সমস্ত নিয়ে তুই কিছু ভাবিস না। হ্যাঁ, তোকে একবার আমার জানানো দরকার ছিল আমি তোকে ভালোবাসি, তাই তোকে জানিয়েছি, আর কিছু না। কথাগুলো শুনে তুহিন আর কিছুই বলল না। অনুষ্কাও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর অনুষ্কা আবার তুহিনকে বলে, আমাদের ভিতরে সম্পর্ক যেমনই হোক না কেন, সারা জীবন আমি তোকে ভালোবেসে যাব। আর আমার সমস্ত কিছুর উপরে শুধুমাত্র তোরই অধিকার আছে। আমার হাতটাও আমি ভালো করে কাউকে ধরতে দেইনি। আমার হাতটা একটু ধরবি? এরপর আস্তে আস্তে তুহিন অনুষ্কার কাছে গিয়ে তার হাতটা ধরে বলে, সরি অনুষ্কা, প্লিজ আমায় ভুল বুঝিস না। কথাটা বলে তুহিন অনুষ্কাকে আলতোভাবে জড়িয়ে ধরে। অনুষ্কার চোখ দুটো জলে ভরে উঠল। চিৎকার করে তুহিনকে জড়িয়ে ধরে তার কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা সে পারল না। নীরবেই সে চোখের জল ফেলছিল। তুহিন বুঝতে পারছে অনুষ্কা কাঁদছে, তাই তার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে কি বলা উচিত বা আমি কি বলবো, কারণ তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। অনুষ্কা ছোট্ট একটা হাসি দিয়ে তুহিনকে বলে, কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমরা বাসায় যেতে পারি। এরপর দুজন গাড়িতে এসে বসে। গাড়িটা অনুষ্কার বাসার দিকেই যাচ্ছিল। আর গাড়ির ভিতরে থেকেই দুজনের ভিতরে কথাবার্তা হতে হতে এটা জানতে পারে, যেদিন তুহিন ইন্ডিয়াতে যাচ্ছে সেদিন অনুষ্কাও ইন্ডিয়াতে যাবে। তুহিনের বাড়ি আছে বোম্বে, আর অনুষ্কাও বোম্বে তার মাসির বাড়িতে যাবে। কথাটা শুনে তুহিন অনুষ্কাকে বলে, তুই চাইলে আমার সঙ্গে বোম্বে যেতে পারিস। আমাদের তো প্রাইভেট প্লেন আছে, আর সেদিন আমি একা একাই যাচ্ছি। অনুষ্কা মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। আর ও এটাই বলে, আজকে তুই আমার ডায়েরিটা আনিসনি। যেদিন আমরা বোম্বে যাব সেদিন আমার ডায়েরিটা আমাকে ফেরত দিস। তুহিন ঠিক আছে বলে অনুষ্কাকে নামিয়ে দেয়। তারপর তুহিনও তার বাড়িতে চলে যায়। রাত ঠিক 10টা। খাওয়া দাওয়ার পর সবাই তুহিনের ঘরে বসে একসঙ্গে গল্প করছিল। তুহিনের ঘরের এক কর্নারে ছোট্ট একটা টেবিল ছিল, আর সেই টেবিলের ওপর 2-3টে বই ছিল, আর তার ভিতরে ছিল অনুষ্কার সেই ডায়েরিটা। পূজা বই পড়তে ভীষণ ভালোবাসে। বইগুলো দেখে আস্তে আস্তে পূজা সেখানে গিয়ে বইগুলো দেখছিল। হঠাৎ করে সেই ডায়েরিটা পূজা হাতে নেয়। মুহূর্তের মধ্যে তুহিনের চোখ যায় পূজার দিকে। তুহিন একদমই চাইছিল না যে পূজা ডায়েরিটা খুলে দেখুক, তাই তড়িঘড়ি করে তুহিন পূজাকে একটু রেগে বলল, হোয়াট ইজ দিস পূজা, এসবে হাত দিচ্ছ কেন? কথাটা শুনে পূজা একটু অবাক হয়ে যায়। তার ভীষণ খারাপও লাগলো তুহিনের এরকম ব্যবহারে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তাড়াতাড়ি সে বইটা রেখে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তুহিন পূজাকে পিছন দিক থেকে 2-1বার ডাক দেয়। পূজা সেটাকে পাত্তা দিল না। তুহিন অবশ্য বুঝতে পেরেছে সে পূজার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছে। নিজের ওপর নিজেই রাগটা ঝাড়ার জন্য দেওয়ালে ভীষণ জোরে তুহিন নিজের হাত দিয়ে একটা কিল মারে। তুহিনের এরকম ব্যবহারে মা তখন বলে উঠল, কি হয়েছে বলতো তোর? তুই তো আগে এরকম ছিলিস না। তুই নিজেই বলিস যে তুই পূজাকে ভীষণ ভালোবাসিস, কিন্তু তোর কোনো বিহেভিয়ারে তো বোঝা যায় না যে তুই পূজাকে ভালোবাসিস। মানছি আগে কখনো তুই পূজার সঙ্গে খারাপ ব্যবহার করিসনি, কিন্তু তারপরেও ওর সঙ্গে তো বেশিক্ষণ ধরে কখনো তুই কথাও বলিস না, না ওর সঙ্গে তুই ভালোভাবে দেখা করিস। তোর যদি সত্যি ওকে ভালো না লাগে তাহলে বলে দে না, কিসের এত ভয় পাচ্ছিস তুই? আমিও কিছু বলবো না।
পূজার সঙ্গে এরকম বিহেভিয়ারে তুহিনের নিজেরও ভীষণ খারাপ লাগছে। সে এই সমস্ত কিছু পূজাকে বলতে চায়নি, কিন্তু ডায়েরিটা তার হাতে রেখে তার মুখ দিয়ে যেন এসব বেরিয়ে গেছে। তাই তার মাকে বলল, আই এম সরি মা, আমি পূজার সঙ্গে এরকম ব্যবহার করতে চাইনি, হয়ে গেছে। মা আবার বলে, আমাকে কেন সরি বলছিস? আমার সঙ্গে তুই কি করেছিস? সরি বলতে গেলে পূজার কাছে গিয়ে বল। তুহিন তখন বলে উঠল, পূজার কাছে তো আমি অবশ্যই যাব, কিন্তু এই মুহূর্তে ওর খুব খারাপ লাগছে আর রেগেও আছে। এখন গিয়ে আমি ওকে ভালোভাবে কিছুই বোঝাতে পারবো না, বা হয়তো বা ও আমার কথাও শুনতে চাইবে না। এরপর তুহিন দাদার কাছে গিয়ে বলল, দাদা, আমি জানি পূজা তোকে দাদা হিসেবে ভীষণ ভালোবাসে আর তোর কথাও শোনে। প্লিজ তুই একটু গিয়ে ওকে বোঝা, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। পূজা মায়ের রুমে সোফার উপর বসেছিল। একা একা বসে বসে সে অনেক কিছু ভাবছিল। তার ভীষণ খারাপও লাগছিল। আস্তে আস্তে সেখানে সাগর মানে তুহিনের দাদা গিয়ে বসে। দাদা পূজার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, আমি জানি তোমার ভীষণ খারাপ লাগছে, আর লাগাটাও স্বাভাবিক। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও খারাপ লাগতো। কিন্তু বিশ্বাস করো, তুহিন এরকম ছেলে না পূজা। তুমি নিজেও তো জানো আগে কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কি না। এমনটাও তো হতে পারে যে কোনো কিছু নিয়ে তুহিন ডিস্টার্ব আছে আর সেই রাগটা তোমার উপর ঝেড়েছে। আর রাগ কার উপর ঝাড়া যায়? যাকে ভালোবাসা যায় তার উপর। পূজা কথাগুলো শুনে বলে উঠল, ও কি আমাকে সত্যি ভালোবাসে দাদা ভাই? আমি তো তেমনভাবে ভালোভাবে বুঝতে পারি না যে ও আমাকে ভালোবাসে। আজ পর্যন্ত কখনো আমাকে আই লাভ ইউ কথাটাও বলেনি, না আমার সঙ্গে কখনো মন খুলে সে কথা বলেছে। একই বাড়িতে থাকি, কিন্তু কখনো আমার সঙ্গে বসেও একটা মিনিট কথা বলে না। আমার মাঝে মধ্যে কেন জানি না মনে হয় যে এই সম্পর্কটায় হয়তো বা আমি জোর জবরদস্তি করেই আছি। আমি পারছি না দাদাভাই এভাবে এই সম্পর্কটায় থাকতে। কথাগুলো বলতে বলতে পূজা সাগরকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদছিল। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুহিন পূজার সমস্ত কথাগুলো শুনছিল, আর পূজাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও জল চলে আসে। আলতো করে তুহিন তার চোখের জলটা মুছে নিয়ে নিজের রুমে এসে বেডের উপর বসলো। কিছুক্ষণ পর সাগরও এসে তার কাছে বসলো। সাগর তখন তুহিনকে জিজ্ঞাসা করে, তুই খুব ভালো করেই জানিস তোর আমার সম্পর্কটা শুধুমাত্র দাদা আর ভাইয়ের না, বন্ধুত্বেরও। তাই বলছি, তুই তো বারবার বলিস যে তুই পূজাকে খুব ভালোবাসিস, তাহলে ওর সঙ্গে টাইম কাটাস না কেন? তুহিন অবশ্য তার দাদার কথার কোনো উত্তরই দেয় না, চুপ করে বসেছিল। সেটা দেখে সাগর আবার বলল, পূজা ভীষণ ভালো আর হাসি খুশি একটা মেয়ে। বাড়িটায় যখন থাকে তখন বাড়িটা যেন জমজম করে, কিন্তু তোর সামনে ও একটু ভয়ে ভয়েই থাকে। আর সব থেকে বড় ব্যাপার কি জানিস, ও মাকে খুব ভালোবাসে। আমরা দু ভাই যেমন মাকে ভীষণ ভালোবাসি, তেমন ও মাকে খুব ভালোবাসে। আমরা দুজন হয়তো সবসময় মাকে সময় দিতে পারি না, কিন্তু পূজা বাড়ি থাকলে অল টাইম সে মায়ের কাছে বসে বসে গল্প করে। তুহিন তখন তার দাদাকে বলল, জিজ্ঞাসা করছিলেন না যে আমি কেন পূজাকে টাইম দেই না, এবার শোন। দাদা, তোর মনে আছে আমরা যখন কলকাতার বাড়িতে থাকতাম তার আশেপাশের কয়েকটা বাড়ির কথা? ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে এটা নিয়ে অশান্তি, ওটা নিয়ে অশান্তি, এর সঙ্গে এর সম্পর্ক ভালো না, ওর সঙ্গে ওর সম্পর্ক ভালো না। এখানে কার দোষ বা কার গুণ সেটা কিন্তু আমি একদমই বলছি না, আমি শুধু অশান্তির কথা বলছি। অবশ্য শুধু কলকাতার বাড়ি বা কেন বলছি, পৃথিবীতে এরকম বাড়ি অনেক আছে। আমি সবসময় এটাই ভাবতাম যে আমার যার সঙ্গে বিয়ে হবে সে যেন আমার থেকে বেশি আমার ফ্যামিলিটাকে ভালোবাসে। মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আমি এটাই চেয়েছিলাম যে আমাদের যে কোনো কারণে যেন মায়ের কখনো খারাপ না লাগে। আর আমার যার সঙ্গে বিয়ে ঠিক হবে তার সঙ্গে যেন মায়ের খুব মধুর একটা সম্পর্ক তৈরি হয়। আমার থেকে বেশি আপন যেন সে তোকে আর মাকে করে নিতে পারে। আমি তো অবশ্যই তাকে একদিন কাছে টেনে নেব, আর যখন কাছে টেনে নেব সেখান থেকে তো সারা জীবন আমার কাছে ওকে যত্ন করে রেখে দেব, কোনো আজ যেন ওর গায়ে আসতে না পারে। তার আগে যদি আমি কয়েকটা দিন ওকে দূরে সরিয়ে রাখি, আর সেই পরিপ্রেক্ষিতে যদি ও তোদেরকে আরও বেশি আপন করে নিতে পারে আর তোরা ওকে, তাহলে দোষের কি বল? ওর সঙ্গে এরকমভাবে থাকতে আমারও খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও আমি তো এটাই চেয়েছিলাম, আর আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। মা, তোর সঙ্গে পূজার সম্পর্কটা ভীষণ ভালো। এবার আমারও সময় এসে গেছে ওকে কাছে টেনে নেওয়ার। আমি তো পরশুদিন ইন্ডিয়াতে যাচ্ছি, 2-4 দিন পর আবার ইন্ডিয়া থেকে চলে আসব, আর তারপরে পূজার সঙ্গে সমস্তটা মিটিয়ে নেব। কেন আমি পূজার সঙ্গে এতদিন ধরে এরকম ব্যবহার করেছি এই কথাগুলো আমি কখনো পূজাকে জানতে দিতে চাই না, আর তুইও বলিস না। এই কথাগুলো শুধুমাত্র তোর আর আমার ভিতরেই থাকবে। এতক্ষণ ধরে বসে বসে সাগর শুধু তুহিনের কথাগুলো শুনছিল। তারও ভীষণ ভালো লাগলো তুহিনের কথাগুলো শুনে। একটু হেসে বলল, আমার ভাইটা যে চোখের সামনে কখন এতটা বড় হয়ে গেছে সত্যি আমি বুঝতে পারিনি। যেটা করেছিস সেটা নিয়ে আমি তোকে কিছু বলতে চাই না, তবে এখন তো পূজার খারাপ লাগছে, যা ওর সঙ্গে একটু কথা বলে আয়।
তুহিন তখন মাথাটা নেড়ে বলে, হ্যাঁ, অবশ্যই যাব। এরপর সাগর তুহিনের রুম থেকে বেরিয়ে যায়। রাত্রেবেলায় পূজা তার মায়ের সঙ্গেই ঘুমায়, তাই তুহিন জানে পূজা এখন মায়ের রুমে আছে। কিছুক্ষণ পর সে মায়ের রুমে গিয়ে দেখে মা আর পূজা এক জায়গায় বসে আছে। তুহিন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই মা রুম থেকে বেরিয়ে যায়। আস্তে আস্তে তুহিন পূজার কাছে গিয়ে বসে। তুহিন সেখানে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই পূজা উঠে যেতে চাইল। তুহিন পূজার হাতটা ধরে আবার সেখানে বসিয়ে বলল, আই এম সরি পূজা, আমার আসলে ওইভাবে তোমার সঙ্গে কথা বলাটা উচিত হয়নি। অ্যাকচুয়ালি আজকে সারা দিনটাই আমি একটু ডিস্টার্বে ছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না। সত্যি কথা বলতে ওই ডায়েরিটাও আমার ছিল না, অন্য আরেকজনের। এভাবে ওভাবে আমার কাছে চলে এসছে, তাকে আবার ফেরত দিতে হবে। আর আমি চাইনি অন্য কারো ডায়েরি তুমি দেখো। এমনিতেই আমার মন মানসিকতা সত্যি ভালো ছিল না, তারপরেও তোমার উপর রাগারাগি করে ফেলেছি, যেটা আমার সত্যি করা একদম উচিত হয়নি। আই এম রিয়েলি রিয়েলি সরি পূজা। তুহিনের ওপর পূজার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তুহিন এরকমভাবে পূজার কাছে এসে কথা বলায় পূজা একটু নরম হয়ে যায়। পূজা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। তারপর সে তুহিনের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, এতবার তোমার সরি বলতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে তোমার উপর আমার রাগ হয়েছে, তোমার বিহেভিয়ার আমার খারাপও লেগেছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু তারপরেও একটা সত্যি কথা বলবে? প্লিজ আমার মন রাখার জন্য কিন্তু কিছু বলো না। তোমার মনের ভিতরে যেটা আছে সেটাই কিন্তু আমাকে বলবে। পূজার কথাগুলো শোনার পর তুহিন তখন বলল, ঠিক আছে, আমি সব সত্যি সত্যি উত্তর দেব। বলো তোমার কি প্রশ্ন? পূজা তখন তুহিনকে প্রশ্ন করে, সত্যি করে বলো না, তুমি কি আমায় ভালোবাসো? তুহিন পূজার হাত দুটো ধরে তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলে, এতদিন তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, অনেক অপেক্ষা করেছো। আর একটু অপেক্ষা করো না, আমি ইন্ডিয়া থেকে আসি, তারপর এই সমস্ত নিয়ে কথা বলবো। পূজা মাথাটা নাড়িয়ে একটু হেসে বলে, ঠিক আছে, গুড নাইট। তুহিনও গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন অবশ্য তুহিন আর অফিস যায় না। সকালবেলায় ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। পূজাও কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। পূজা তার নিজের গাড়িটায় উঠতে যাবে, ঠিক তখনই তুহিন তাকে বলল, ড্রাইভার আজকে ছুটি নিয়েছে, চলো আমি তোমায় আজকে কলেজ পৌঁছে দিচ্ছি। পূজাও বাধ্য মেয়ের মতো তুহিনের গাড়িতে তার পাশের সিটে বসলো। গাড়ি চালাতে চালাতে তুহিন পূজার হাতটা ধরে পূজাকে আরেকটু নিজের কাছে নিয়ে আসলো। তবে কেউ কারো সঙ্গে তেমন একটা কোনো কথা বলেনি, শুধু দুজন দুজনের দিকে দুই একবার তাকিয়ে একটু হেসেছিল। তুহিন গাড়িটা পূজার কলেজের সামনে এসে দাঁড় করিয়ে বলে, তোমার কলেজের সামনে চলে এসেছি। পূজা তুহিনকে বাই বলে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তুহিন বলল, কলেজ ছুটির পর একটু অপেক্ষা করো, দাদা তোমাকে বাড়িতে নিয়ে যাবে। এরপর তুহিন গাড়িটা ঘুরিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তুহিন তার রুমে ঢুকলো। হঠাৎ করে তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা ডায়েরিটার দিকে। কিছুক্ষণ তুহিন সেই ডায়েরিটার দিকে তাকিয়েছিল। এরপর সে ডায়েরিটা হাতে নিয়ে তার রুমের ব্যালকনিতে গিয়ে একটা চেয়ারে বসলো। ডায়েরিটা খুলে আজকেও সে দুই একটা পৃষ্ঠা পড়ল। যতবার সে ডায়েরিটা পড়ছে ততবারই তার স্কুল লাইফের কথা বারবার মনে পড়ছে। আর অনুষ্কার জন্য তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু তুহিনের কিছু করার ছিল না। তবে ডায়েরিটা পড়তে যেন তুহিনের আজকে ভীষণ ভালো লাগছিল। শুধু লাঞ্চ আর ডিনারের সময় ছাড়া সে ঘর থেকে একদমই বেরোয়নি। এক কথায় বলা যায় আজকে পুরো দিনটা কেটে গেল তুহিনের ডায়েরিটা পড়তে পড়তে। পরের দিন ইন্ডিয়া যাওয়ার সময় পূজা তুহিনের রুমেই দাঁড়িয়েছিল। গোছগাছ করে তুহিন যখন বেরোবে তখন সে আস্তে আস্তে পূজার কাছে গিয়ে বলে, বেশ কয়েক মাস হচ্ছে আমরা একই বাড়িতে থাকছি। আমাদের ভিতরে কথা হোক বা না হোক, সবসময় এটাই ফিল করছি তুমি আমার আশেপাশেই আছো। তাই আজকে যাওয়ার সময় কেন জানি না আমার একটু খারাপই লাগছে। কথাটা শুনে পূজার চোখে জল চলে আসে। সেটা দেখে তুহিন বলে, তোমার হাসি মুখটা দেখে আমি যেতে চাই, যাতে আমি ভালো থাকতে পারি। তুহিন পূজার চোখের জলটা মুছিয়ে তাকে আস্তে করে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ। এরপর তুহিন পূজার মুখের এক সাইডে আদর করে সেখান থেকে সে তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে সে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিল। সঙ্গে আছে অনুষ্কা। প্লেনের ভিতরে ছিল তুহিন, অনুষ্কা আর তুহিনের এক অ্যাসিস্ট্যান্ট অবশ্য একটু দূরেই বসা ছিল। গল্প করছিল তুহিন আর অনুষ্কা। তুহিন অনুষ্কাকে ডায়েরিটা দিতে দিতে বলে, সব কিছুই ঠিক আছে, তবে একটা জিনিস আমি মেনে নিতে পারছি না, আর সেটা হলো তুই কখনো বিয়ে করবি না। এই ডিসিশন নিস না অনুষ্কা। যতবার আমার এই কথাটা মনে পড়ছে ততবার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, তাই বলছি এরকম কোনো ডিসিশন নিস না তুই। অনুষ্কা তখন তুহিনকে বলে, প্রায় 9-10 বছর হয়ে গেছে আমি একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আসছি, আর আজকে বললেই আমি তার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো, অন্য কাউকে ভালোবাসতে পারবো?
এটা কোনোদিন সম্ভব না তুহিন। আমার এই কথাগুলো শুনে হয়তো বা তুই বলতে পারিস যে এই মুহূর্তে বিয়ে করার কি দরকার, সময় নে। সে উত্তরও আমি তোকে দিয়ে দিচ্ছি। সময় নেওয়ার হলে তো এতদিনে আমি নিতে পারতাম, কিন্তু এতদিন যখন আমি নিতে পারিনি তখন ভবিষ্যতেও আমি নিতে পারবো না, বা বলতে পারিস আমি নিতে চাইও না। তাই বেকার বেকার এই কথাগুলো আমার সামনে বলে তুই সময় নষ্ট করিস না। আমার ফ্যামিলি থেকেও এই সমস্ত কিছু নিয়ে অনেকবার আমাকে অনেক কিছু বুঝিয়েছে, তাদের কথাও আমি বুঝতে চাইনি। এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে ডিসিশানটা তুই নিতে পারতিস সে ডিসিশানটা তুই নিয়েছিস, কিন্তু এই ডিসিশানটা আমার। আমার সমস্ত কিছুর ওপর শুধুমাত্র তোর অধিকার আছে, এটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। কিন্তু আমার লাইফের এই ডিসিশানের ওপর আমি কখনো কাউকে কোনো অধিকার দিইনি, আর না ভবিষ্যতে কখনো দেব। তাই এটা নিয়ে আমার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। তুহিন অবশ্য আরও কিছু বলতে যাচ্ছিল, অনুষ্কা ঠিক তখন আবার বলে উঠল, প্লিজ তুহিন, আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি, বন্ধু হিসেবে যদি তুই আমাকে ভালোবেসে থাকিস তাহলে এই কথাটা ইন ফিউচার আর কখনো তুই বলবি না আমাকে। আমার মতো পৃথিবীতে অনেক মেয়ে আছে, ভালোবেসে তারা একাই জীবন কাটাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? অনুষ্কা এ সম্পর্কে আরও অনেক কিছু তুহিনকে বলল। সমস্ত কিছু শোনার পর তুহিনও আর কোনো কথা বলতে পারল না। এরপর বেশ কিছুক্ষণ দুজন আর কোনো কথা বলল না, যে যার মতোই বসেছিল। অনুষ্কা মাঝে মধ্যে তুহিনের দিকে তাকাচ্ছিল, তুহিন অবশ্য সেটা বুঝতে পারছিল কিন্তু কোনো কথা বলেনি। বেশ কয়েকবার অনুষ্কার চোখেও জল চলে আসছিল, কয়েকবার অবশ্য তুহিনও তাকে চোখের জলটা মুছতে দেখেছে। তুহিনেরও অবশ্য খারাপ লাগছিল, কিন্তু এই সিচুয়েশানে সে যে কী বলবে একদমই বুঝতে পারছিল না। অনেক মেয়ের কাছ থেকেই তুহিন প্রপোজ পেয়েছে, কখনো কোনো কিছু নিয়ে কিছুই ভাবেনি, তবে এই ভালোবাসাটা ছিল একদম অন্যরকম, যেখানে অনুষ্কার খারাপ লাগাটা তুহিনকে বারবার ভাবাচ্ছে। তুহিন নিজেও জানে এখানে তার কোনো দোষ নেই, কিন্তু তারপরও অনুষ্কার খারাপ লাগলে যেন তুহিনেরও খারাপ লাগছে। কিছুক্ষণ পর তুহিন অনুষ্কার হাতটা ধরল, হাতটা ধরার সঙ্গে সঙ্গেই অনুষ্কা কোনো কিছু না ভেবেই তুহিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তবে অনুষ্কা আজকে আর নিজেকে সামলাতে পারল না, তুহিনকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদছিল। তুহিনেরও খুব খারাপ লাগলো। তারপর আস্তে আস্তে সে অনুষ্কাকে শান্ত করে বলল, প্লিজ অনুষ্কা, এরকমটা করিস না। বিশ্বাস কর, আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে তোর জন্য, আর তাছাড়াও তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, প্লিজ। অনুষ্কা তখন তুহিনকে বলল, আমি তোকে খুব ভালোবাসি তুহিন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধুমাত্র তোকেই ভালোবেসে যাব। আমি জানি আমি তোকে কখনো পাবো না, কিন্তু তারপরেও আমি শুধুমাত্র তোকেই ভালোবেসে যাব। অনেক স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, হয়তো সেটা আমার ভাগ্যে নেই, তাই ভাগ্যটাকে আমি মেনে নিচ্ছি। আর ভাগ্যটাকে মেনে নিয়ে আমি একা থাকার সিদ্ধান্তও নিয়েছি। যে মানুষটাকে আমি নিঃস্বার্থভাবে এতটা বছর ভালোবেসে এসেছি, সেই মানুষটাকে কি আমি একটা রিকোয়েস্ট করতে পারি? তুহিন অনুষ্কার কথাগুলো শুনে হ্যাঁ বললে অনুষ্কা বলে, স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে সংসার করছি, কিন্তু আমি জানি তোকে আমি কখনো কোনো দিনও পাবো না, তাই বলছি একটা দিন একটু আমার সঙ্গে একান্তে সময় কাটাবি? তুহিন অবাক দৃষ্টিতে অনুষ্কার দিকে তাকালে অনুষ্কা আবার বলল, এতে অবাক হওয়ার কী আছে তুহিন, এরকম তো অনেকেই করে। আর আমি তো শুধুমাত্র তোকে একটু সময় কাটাতে বলছি, বিয়ে তো করতে বলছি না। শুধুমাত্র তোর সঙ্গে একটু সময় কাটাতে চাইছি, তোর সঙ্গে একটু গল্প করতে চাইছি, আমার সমস্ত মনের কথাগুলো একটু তোর সঙ্গে শেয়ার করতে চাইছি, ব্যাস এটাই। তুহিন তখন মনে মনে ভাবল, নিঃস্বার্থভাবে শুধু আমাকে সে ভালোই বেসে এসেছে, আমি তো তার বিনিময়ে কিছুই দিতে পারছি না। আমার কাছে যদি শুধুমাত্র একটু সময় চায় তাহলে সেটা তো আমি ওকে দিতে পারি। এরপর তুহিন অনুষ্কাকে বলে, ইন্ডিয়াতে আমি এসেছি মাত্র 1 সপ্তাহের জন্য, প্রচণ্ড ব্যস্ত থাকবো এর ভিতরে, আমি তোর সঙ্গে টাইম কাটাতে পারবো না। তুই যদি চাস তাহলে আজকে তুই আমার সঙ্গে ফার্ম হাউসে থাকতে পারিস। অনুষ্কা তুহিনের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা ইন্ডিয়াতে ল্যান্ড করে তুহিনের অ্যাসিস্ট্যান্টকে বাড়ি যেতে বলে। এরপর তুহিন আর অনুষ্কা হেলিকপ্টার করে তুহিনদের ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে দুজন এক জায়গায় বসে বসে গল্প করছিল। ঘড়িতে টাইম তখন ঠিক রাত 10:30। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, কিছুক্ষণের মধ্যে যেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। দুজনই রুমে চলে আসে। জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন বাইরের বৃষ্টি দেখছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। কিছুক্ষণ পর আলতোভাবে অনুষ্কা তুহিনের হাতটা ধরে, তবে এই হাত ধরাটা সাধারণভাবে ছিল না, ভালোবাসার ছোঁয়া দিয়েই হাত ধরাটা ছিল। আলতোভাবে অনুষ্কা তুহিনের হাতটা ধরলে তুহিন অনুষ্কার দিকে তাকিয়ে পড়ল। এরপর অনুষ্কা বলল, আমি তোকে কিছু বলতে চাই, আর আমি জানি এই কথাগুলো শুনলে তুই হয়তো আমাকে ভীষণ খারাপ মনে করতে পারিস,
কিন্তু তারপরেও তুই আমাকে ভালোবাসিস বা না বাসিস, আমি তো তোকে ভালোবাসি। আর কতটা ভালোবাসি সেটা তুইও খুব ভালো করেই জানিস। আর আমি এটাও জানি যে সমস্ত কিছু ভালোবাসার মানুষের কাছ থেকেই চাওয়া যায়। আর আমি তোর কাছে কিছু চাই তুহিন, দিবি? তুহিন তখন বলে, আমি জানি না তুই আমার কাছ থেকে কী চাস বা আমি তোকে দিতে পারবো কি না, তবে হ্যাঁ, তুই আমাকে খুব ভালোবাসিস আর সে কারণে আমারও না ভীষণ খারাপ লাগছে, এটা আমি অস্বীকার করব না। তাই বলছি, যদি আমার সাধ্য আর সামর্থ্যর ভিতরে থাকে তাহলে আমি চেষ্টা করতে পারি। অনুষ্কা আবার তুহিনকে প্রশ্ন করলো, আমায় খারাপ ভাববি না তো তুই? তুহিন মাথাটা নেড়ে বলে, ভাববো না। এরপর অনুষ্কা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে, জীবন একটাই, না আমি এ জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো আমার হাতটা ধরতে দিয়েছি আর না ভবিষ্যতে দেব। আমি আমার সমস্ত কিছু শুধু তোর জন্য রেখে দিয়েছি তুহিন। আর কাউকে যদি ভালো না বাসা যায় তাহলে তাকে কাছেও আসতে দেওয়া যায় না। এ জীবনে সেটা আমার পক্ষে কখনো সম্ভব না। না আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো আর না আমি কাউকে কখনো আমার কাছে আসতে দেব। কিন্তু তারপরেও আমি কি আমার লাইফে একটাবারের জন্য হলেও ফিল করতে পারবো না সেই ছোঁয়াটা আসলে কেমন, সেই ভালো লাগা ভালোবাসাটা আসলে কীরকম? দিবি তুহিন জীবনে একটাবারের জন্য হলেও সেই ভালো লাগাটা? তুহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অনুষ্কার কথাগুলো শুনছিল। সে অনুষ্কাকে কি উত্তর দেবে না দেবে কিছুই বুঝতে পারছিল না, তাই চুপচাপ সে দাঁড়িয়েছিল। এটা দেখে অনুষ্কা আবার বলে উঠল, আমায় খুব খারাপ মনে হচ্ছে তাই না তুহিন? কিন্তু তারপরেও আমার জায়গায় নিজেকে অন্তত একবার একটু রেখে দেখ না, আমি ঠিক কতটা খারাপ। এরপর তুহিন উত্তর দেয়, একদমই না, আমি তোকে একবারের জন্য খারাপ মনে করছি না অনুষ্কা। তুই আমাকে ভালোবাসিস, তাই এই সমস্ত কিছু তুই চাইতেই পারিস। এরপর তুহিন অনুষ্কাকে নিয়ে গিয়ে তার বেডে বসিয়ে বলল, তুই আমাকে নিষ্পাপভাবে ভালোবেসে এসেছিস এতদিন ধরে, তাই বারবার তোকে সমস্ত কিছুতে না বলতে আমার ভীষণ খারাপ লাগছে। আর তোর সামনে আমি পূজার কথাও বলতে চাইছি না। তুই অন্তত আমার জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখ না। আমার লাইফে এখন কেউ একজন আছে, তুই যেমন আমাকে ভালোবাসিস তেমন আমিও কাউকে ভালোবাসি। তুহিনের কথাগুলো শুনে অনুষ্কা কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আই এম সরি এরকম একটা কথা তোকে বলার জন্য। আমি বুঝতে পারছি তোর পরিস্থিতি, তুই পূজার কথা ভাবছিস। এ জীবনে এই ভালো লাগাটাও হয়তো বা আমার পাওয়া হলো না। আসলে এ জীবনটা তো আমি বেছে নিয়েছি, এখানে তোর তো কোনো হাত নেই। এরপর অনুষ্কা সেখান থেকে উঠে যেতে যেতে চোখের জলটা মুছে নিয়ে তার রুমে চলে যায়। ফার্ম হাউসে তুহিনের পাশের রুমটাই অনুষ্কাকে থাকার জন্য দিয়েছিল। অনুষ্কা সেখানে যায়। তুহিন বেডের উপর বসেছিল। অনুষ্কা সেখান থেকে যাওয়ার পর তুহিন দুহাত দুদিকে দিয়ে বেডের উপর শুয়ে শুয়ে একা একা এটাই ভাবছিল, অনুষ্কাকে বারবার না বলতে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে, আর অন্যদিকে আমি পূজাকেও ঠকাতে পারবো না। আবার তুহিন এটাও ভাবছিল, অনুষ্কা শুধুমাত্র আমাকে ভালোবেসে সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে, তার কাছেও কাউকে আসতে দেবে না। সেখানে একদিনের জন্য হলেও তো আমি অনিচ্ছা শর্তে তাকে এই ভালো লাগাটুকু দিতে পারি। মানছি আমি পূজার সঙ্গে অন্যায় করছি আর পূজার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করলে বিবেক আবার এটাই বলছে যে কিছুক্ষণের জন্য হলেও একবার অন্তত অনুষ্কার কাছে যাওয়া উচিত। না, কোনো লালসার জন্য না, কারণ এরকম প্রপোজাল তুহিন অনেক পেয়েছে। চাইলেই তুহিন অনেক মেয়ের সঙ্গে অনেক কিছু করতে পারত, কিন্তু আজও পর্যন্ত সে কোনো মেয়ের গায়ে হাত দেয়নি। কোনো লালসার জন্য সে অনুষ্কার কাছে যেতে চাইছে না, শুধুমাত্র অনুষ্কার ভালোবাসার জন্য আর তার কিছু কথার জন্য। অনুষ্কার বলা একটা কথা যেন তুহিনের বারবার মনে পড়ছে, এ জীবনে কি একবারের জন্য আমি এই ভালো লাগাটা ফিল করতে পারবো না? আর এই ভালো লাগার এই ছোঁয়াটা সে শুধুমাত্র তুহিনের কাছ থেকে চায়, অন্য কারো কাছ থেকে না। বিছানা থেকে উঠে তুহিন ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পূজা আর অনুষ্কা দুজনকে নিয়েই তুহিন অনেক কিছু ভাবছিল। একা একাই প্রশ্ন উত্তরের খেলা খেলতে খেলতে একটা ডিসিশনে পৌঁছায়। তারপর তুহিন পূজাকে একটা ফোন করলো। তুহিনের ফোনটা দেখে পূজা ভীষণ খুশি হয়। ভীষণ উৎসাহের সঙ্গে সে ফোনটা রিসিভ করে তুহিনের সঙ্গে কথা বলছিল। তবে তুহিন অতটা হাসি খুশিভাবে পূজার সঙ্গে কথা বলতে পারছিল না। পূজার কাছে যেন সে নিজেকে অপরাধী মনে করছিল। তুহিন আর পূজা কথা বলছিল, তার ভিতরে তুহিন পূজাকে প্রশ্ন করল, তুমিই তো বলো পূজা, আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে নাকি তোমার সব থেকে বেশি ভালো লাগে। আমার সমস্ত ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। সময় আসলে আমি সবটুকু দিয়ে তোমাকে আপন করে নেব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভালোবাসা বলো বা আদর করা বলো, এই সমস্ত কিছুর দিক দিয়ে তুমি আমার কাছ থেকে কী চাও পূজা?
তুহিনের মুখ থেকে এরকম কথা শুনে পূজা তো অবাক হয়ে যায়। বুঝতেই পারছিল না এ কি তুহিন কথা বলছে নাকি অন্য কেউ। 1 বছরের বেশি হয়ে গেছে তাদের রিলেশনটা। আজ পর্যন্ত কখনো এক মুহূর্তের জন্য তুহিন ভালো লাগা বা ভালোবাসার মতো কোনো কথাই পূজাকে বলেনি। তুহিনের মুখ থেকে এরকম কথা শুনে পূজা কোনো উত্তর দিতে পারছিল না, সে চুপচাপই ছিল। তুহিন অবশ্য পূজার পরিস্থিতিটা বুঝতে পারছিল, তাই সে আবার বলল, আমি বুঝতে পারছি পূজা, আমার এরকম কথা শুনে তুমি একটু অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি পূজা, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। এই ভালোবাসার কথাটা পূজা আমি তোমাকে ফোনে ফোনে বলতে চাইনি। ভেবেছিলাম সামনাসামনি তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব, কিন্তু তারপরেও আজকে এই কথাগুলো তোমাকে আমি না বলে থাকতে পারছিলাম না পূজা। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। এরপরেও পূজা কোনো কথা বলতে পারছিল না। তুহিনের এই কথাগুলো শুনতে পূজার ভীষণ ভালো লাগছিল, তাই সে চুপচাপ শুধু তুহিনের কথাগুলো শুনছিল আর ভালোবাসাটাই ফিল করছিল। পূজা এটা মনে করছিল এই মুহূর্তে যদি তুহিন তার কাছে থাকতো তাহলে তাকে শক্ত করে জড়িয়ে ধরত। তুহিন আবার প্রশ্ন করল, বলবে না পূজা, এরপর ভালোবাসার দিক থেকে আমার কাছ থেকে তুমি কী চাও? আর এখন যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু আমি ফোনটা কেটে দেব। ফোনটা কেটে দেওয়ার কথা শুনেই পূজা আঁতকে উঠে বলল, না না, কথা বলছি তো। এরপর তুহিন একটু হেসে বলে, তাহলে বলো তুমি কী চাও? পূজার মনের ভিতরে ভালো লাগার কোনো সীমা ছিল না, কিন্তু তারপরেও এই সমস্ত কিছু নিয়ে তুহিনের সঙ্গে তার কথা বলতে যেন একটু লজ্জাই করছিল। তুহিন অবশ্য বিষয়টা বুঝতে পেরে পূজাকে এভাবে একটু সহজ করে নিল। তারপর পূজা উত্তর দিল, তোমার ঠোঁট দুটো আমার ভীষণ ভালো লাগে, এবার তুমি এখানে এসে আমাকে একটা লিপ কিস করবে। এরপর পূজা আর কোনো কথা বলতে পারলো না, তাই রাখছি বলে তাড়াতাড়ি সে ফোনটা কেটে দেয়। পূজা ফোনটা কেটে দেওয়ার পর আরও কিছুক্ষণ তুহিন একা একা ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। এরপর সে আস্তে আস্তে অনুষ্কার রুমের দিকে যাচ্ছিল। তুহিন বুঝতে পারছিল সে অন্যায় করছে, কিন্তু তারপরেও অনুষ্কার একটা কথা আবারও তার মনে পড়ছিল, এ জীবনে কি একবারের জন্য এই ভালো লাগাটা আমি পাবো না? তুহিন অনুষ্কার রুমের সামনে গিয়ে দেখে তার দরজাটা বন্ধ। কয়েকবার তুহিন দরজায় ঠকঠক করে আওয়াজ করলো। প্রথম দিকে অনুষ্কা কোনো সাড়া দিল না। কন্টিনিউ তুহিন দরজায় আওয়াজ করতে থাকলে অনুষ্কা বলে উঠল, তুহিন, আমি একটা মেয়ে হয়ে হয়তো তোর সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা বলে ফেলেছি, আর সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তোর সামনে যেতে আমার কেমন একটা লাগছে। প্লিজ আমায় একটু একা থাকতে দে। দরজার ওপার থেকে তুহিন বলে, খারাপ লাগার কিছু নেই অনুষ্কা, তুই তো ভুল বা অন্যায় কোনো কথা বলিসনি। যদি সেরকম বলতিস তাহলে আমি এখানে আসতাম না। প্লিজ অনুষ্কা, দরজাটা একবার খোল। অনুষ্কার কোনো কথা না বলে দরজাটা খুলে দিল। তুহিন ভিতরে এসে ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে সে খাটের উপর গিয়ে বসলো। অনুষ্কা অবশ্য ছোপাতেই বসা ছিল। তুহিন 2-1 বার অনুষ্কাকে তার পাশে এসে বসতে বললে সে আসে না। কিছুক্ষণ পর তুহিন নিজেই অনুষ্কার কাছে গিয়ে বসে বলে, অনুষ্কা, আমি রাত্রে তোর সঙ্গে থাকতে চাই, আর তুইও নিশ্চয়ই এটাই চাস যে আমি মন থেকে যেন তোর কাছে আসি। আমি সব কিছু তোর সঙ্গে করতে পারবো না অনুষ্কা, শুধুমাত্র তোর গায়ে আমি আদর করতে চাই, আর বিশ্বাস কর এটা আমি মন থেকেই চাইছি। এটাও অবশ্য তুহিন মন থেকে চাইছিল না, কিন্তু তুহিন এটাই ভাবছিল কিছুক্ষণের ব্যাপার তো, এই সময়টাই যেন অনুষ্কা শুধুমাত্র তার ভালো লাগার ভালোবাসাটা ফিল করতে পারে। তুহিনের কথাগুলো শুনে অনুষ্কা তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই আমাকে সবটুকু দিতে পারবি না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোর পরিস্থিতিটাও বুঝতে পারছি, তারপরেও আরেকবার সত্যি করে বল না, তুই যেটুকু আমার কাছে আসছিস মন থেকে আসছিস তো? এরপর তুহিন অনুষ্কার হাতটা ধরে তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ রে, মন থেকেই আসছি। অনুষ্কার কোনো কথা না বলে তুহিনকে জড়িয়ে ধরল। তুহিনও অনুষ্কাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তুহিন অনুষ্কার মুখের 2 সাইডে আদর করে তাকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। এরপর তুহিন অনুষ্কার মুখে গলায় সমস্ত জায়গায় আদর করতে থাকে, তবে অনুষ্কার সঙ্গে সে কোনো লিপ কিস করে না। আদর করতে করতে তুহিন অনুষ্কার গা থেকে সমস্ত জামাগুলো খুলে ফেলল। অনুষ্কার সারা গায়ে তুহিন আদর করে দেয়। অনুষ্কার ভীষণ ইচ্ছা হচ্ছিল তুহিন যেন তার সঙ্গে এই সমস্ত কিছু করে। অনুষ্কাও এই প্রথমবার কোনো ছেলের কাছে এসেছে, আর তুহিনও এই প্রথম কোনো মেয়ের কাছে আসলো। তবে তুহিন তার লিমিটটুকু জানতো। বেশ কিছুক্ষণ পর দুজনে শান্ত হয়ে যায়। তারপর দুজন কখন যে ঘুমিয়ে পড়ল নিজেরাও জানে না। ভোরবেলায় দুজনেরই অবশ্য ঘুম ভেঙে যায়, আর ঠিক তখনই অনুষ্কা তুহিনের মুখে একটা আদর করে বলে, তুহিন, আমায় আরেকবার আদর করবি? এরপর তুহিন হ্যাঁ বলে অনুষ্কাকে আবার জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করলো।
এরপর তারা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। ফার্ম হাউস থেকে এবার তাদের বাড়িতে যাওয়ার পালা। বাড়িতে যাওয়ার সময় তুহিন অনুষ্কাকে বলে, অনুষ্কা, আমাদের ভিতরে যা হয়েছে, যেটুকু হয়েছে, আমার মনে হয় এটুকু এই পর্যন্তই থাকা উচিত। আমি জানি না আমাদের মাঝে মধ্যে দেখা হবে কি না। যদি হয় তাহলে এই সমস্ত কিছু কিন্তু আর কখনো আমাদের ভিতরে হবে না। আর আমি আশা করব এই সমস্ত কিছু তুই ডায়েরিতেও লিখবি না। অনুষ্কা তখন হেসে বলে, তুই টেনশন করিস না, এই সমস্ত কিছু নিয়ে আমাদের ভিতরে আর কখনো কথা হবে না, আর আমি কোনো কিছু ডায়েরিতেও লিখব না। কিছুক্ষণ পর তুহিন অনুষ্কাকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস, আর তুই তো জানিস আমি কবে লন্ডন যাব। তুই যদি চাস তাহলে আমার সঙ্গে যেতে পারিস। এরপর অনুষ্কাও বলে, হ্যাঁ, তোর সঙ্গেই আমি যাব। গোছগাছ করে দুজনই ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ল। অনুষ্কাকে দায়িত্ব নিয়ে তুহিন তার মাসির বাড়িতে পৌঁছে দেয়, আর তুহিনও নিজের বাড়িতে চলে যায়। এখন প্রায় প্রত্যেক দিন তুহিন পূজার সঙ্গে কথা বলে, তবে আগের তুলনায় একটু হলেও কথা বলার পরিমাণটা বেড়েছে। না, খুব একটা বেশি বাড়েনি, একটু বেড়েছে। পূজাকে দেখার জন্য যেন এবার তুহিন ব্যস্ত হয়ে পড়েছে। শুধু এটাই ভাবছে কবে তার ইন্ডিয়ার কাজবাজ শেষ হবে আর কবে সে লন্ডনে গিয়ে পূজাকে একটু দেখবে। অনুষ্কার সঙ্গেও তুহিনের মাঝে মধ্যে কথা হয়। দেখতে দেখতে তুহিনের সমস্ত কাজবাজও কমপ্লিট হয়ে গেছে। এবার লন্ডন যাওয়ার পালা। অনুষ্কাও তুহিনের সঙ্গেই যাচ্ছে। আজও তুহিন অনুষ্কাকে বেশ কয়েকবার বুঝিয়েছে বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু অনুষ্কা তার সিদ্ধান্তে অটল। তুহিন অবশ্য বুঝতে পেরেছে অনুষ্কাকে এই সমস্ত কিছু বুঝিয়ে কোনো লাভ হবে না। আজও তুহিনের অনুষ্কার জন্য খারাপ লাগছে, তবে এই খারাপ লাগাটাকে তুহিন এখন মেনে নিয়েছে, কারণ সত্যি তুহিনের কিছু করার নেই। কারণ সে পূজাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। অনুষ্কার সঙ্গে তুহিনের যেটা হয়েছে সেটা অবশ্য হয়ে গেছে, কিন্তু সে তখনও পূজাকে ভালোবাসতো, আজও বাসে, আর ভবিষ্যতেও বাসবে। দেখতে দেখতে তারা ল্যান্ড করে যায়। বাড়িতে ঢুকেই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তুহিন ফ্রেশ হয়ে নেয়। এরপর তুহিন মায়ের রুমে যায়, কারণ তুহিন জানে পূজা সেখানেই আছে। বসে বসে মা আর পূজার সঙ্গে গল্প করে পূজাকে সেখান থেকে নিয়ে নিজের রুমে আসে। রুমে এসেই তুহিন দরজাটা বন্ধ করে সে পূজাকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ তারা এভাবেই ছিল। দুজন কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর তুহিন বলে উঠল, আই লাভ ইউ পূজা, খুব ভালোবাসি তোমাকে। পূজাও তুহিনকে আই লাভ ইউ কথাটা বলে আরও শক্ত করে যেন সে তুহিনকে আঁকড়ে ধরল। এরপর তুহিন পূজার মুখে আদর করে আস্তে আস্তে তার সঙ্গে লিপকিস করতে শুরু করে। দিনের পর দিন দুজনের ভালোবাসা যেন শুধু বাড়তে থাকে। তুহিন ও পূজার ছোটোখাটো সমস্ত জিনিসের উপর ভীষণ খেয়াল রাখত, তাকে কেয়ার করত। আর তুহিন যেমনটা পূজাকে চেয়েছিল, পূজাও যেন এই বাড়িতে ঠিক তেমনভাবেই গড়ে উঠেছে। মাকে সে নিজের মায়ের মতোই ভালোবাসে। মায়ের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আর দাদাকে নিজের দাদার থেকেও কোনো অংশে কম ভালোবাসে না পূজা। বাড়ির প্রত্যেকেও পূজাকে ভীষণ ভালোবাসে। তুহিন তো অনেক আগে থেকেই পূজাকে খুব ভালোবাসে, শুধুমাত্র পূজাকে সেটা রিয়েলাইজ করতে দিত না। 4-5 মাস পর একদিন রাত্রেবেলায় সকলে মিলে এক জায়গায় বসে গল্প করছিল, আর তখন তুহিনের চোখ যাচ্ছিল শুধু পূজার দিকে। গল্প করে সবাই যখন নিজের রুমে চলে যাবে, ঠিক তখনই তুহিন পূজার হাতটা ধরে তাকে যেতে বারণ করে। সবাই রুমে চলে গেলে তুহিন পূজার হাতটা ধরে আরেকটু নিজের কাছে এনে বলে, অনেকবারই অবশ্য আমি একটা কথা শুনেছি, তোমার নাকি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, তাহলে এখন কি মনে হয়? পূজা একটু হেসে বলে, সত্যি আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসবে। এই ভালোবাসাগুলো মানুষ শুধু কল্পনাতেই করে, আর সেটা আমি বাস্তবে পাচ্ছি। আমি সত্যি ভীষণ লাকি যে তোমার মতো একজন ছেলে পেয়েছি, আর তার থেকে বেশি লাকি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। এরপর তুহিন আবার বলে উঠল, পূজা, তোমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, সবার দায় দায়িত্ব আমার। কাউকে নিয়ে তোমার কখনো কিছু ভাবতে হবে না। যেখানে যা করার দরকার আমি সমস্ত কিছু করে দেব। তুমি শুধু আমার ফ্যামিলিটাকে একটু দেখো। আমার ফ্যামিলিটাকে আমি বড্ড বেশি ভালোবাসি পূজা। আমাকে তোমার দেখার দরকার নেই, কিন্তু তুমি বাকিদের সবাইকে দেখো। পূজা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তুহিনকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর তুহিন পূজাকে কোলে করে তার রুমে নিয়ে আসে। পূজারও ভীষণ ভালো লাগে তুহিনের সঙ্গে এভাবে রুমে আসতে। রুমে আসার পর পূজা তুহিনকে বলে, কি করছো? তুহিন পূজাকে বেডের উপর এনে বলে, তোমার তো আর 1টা বছর আছে পড়াশুনো শেষ হতে। তোমার পড়াশোনাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে বিয়ে করে নেব। এরপর তুহিন পূজাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে বলে, আজকে তোমাকে জড়িয়ে ধরে ভীষণ আদর করতে ইচ্ছে হচ্ছে। পূজারও ভীষণ ইচ্ছা হচ্ছিল তুহিনের কাছ থেকে আদর পেতে, তাই সেও কিছু না বলে তুহিনকে জড়িয়ে ধরে তার সম্মতি জানালো।
একটু একটু করে দুজন দুজনের কাছে এসে আদর করতে করতে তাদের চাহিদা যেন একের পর এক শুধু বেড়েই যাচ্ছিল। একটা পর্যায়ে দুজন দুজনকে উজাড় করে ভালোবেসে আরও নিজেদেরকে আপন করে নিল। এরপর দেখতে দেখতে একটা বছর কেটে যায়। পূজার পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তুহিন আর পূজা বিয়ে করে নেয়। বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, অনেক ধুমধাম করে আর বড় করে এই বিয়েটা হয়। অনুষ্কাও দেখেছে তুহিন আর পূজার বিয়ে, তারও ভীষণ খারাপ লেগেছে। তবে সে বাস্তবটাকে মেনে নিয়ে এখনও সে দিনের পর দিন তুহিনকেই ভালোবেসে চলেছে। তুহিন আর অনুষ্কার অবশ্য মাঝে মধ্যে অবশ্যই কথা হয়, তবে সেদিনের রাতের ঘটনাটা নিয়ে তাদের মধ্যে আর কখনো কোনো কথা হয়নি। তবে দূর থেকে তুহিন অনুষ্কার সবসময়ই খোঁজ খবর রাখে। আর এভাবেই শেষ হয় তুহিনের লাভ স্টোরি। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর তোমরা যদি তোমাদের কোনো লাভ স্টোরি শেয়ার করতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করবে। আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর লাভ স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে। বাই বাই।